শিওর যে এত সময় কারণ নাই। হ্যাঁ, এটা ইট উইল টেক টু মেনি টেকস, ইট উইল টেক টু মেনি শর্টস, টু মেনি রিলস, হ্যাঁ, স্টাফ লাইক দ্যাট। আর এখন তো তাও ভালো যে ডিজিটালি জিনিসগুলো রেকর্ড করা হয়। যে আপনি চিন্তা করেন যে সময় স্যালুলয়েড রিল, যখন ওই যে বড় বড় যে স্যালুলয়েড রিলে যখন রেকর্ড করা হইতো, তখন তো রিল মেপে মেপে হিসাব করে এগুলা রেকর্ড করা হইতো। ওই সময় কি অবস্থা হইতো চিন্তা করেন। তো এখন তো we are enjoying the top notch facilities that the technology has to offer in this era. সো এটা নিয়ে তেমন সমস্যা নাই। তো এখন যেটা হচ্ছে যে আপনি যদি ক্যামেরার সামনে নার্ভাসনেসটা কাটাতে চান, হোয়াট ইউ ক্যান ডু ইজ আপনি অফ দ্য ক্যামেরা একটু প্র্যাকটিস করেন ভালো করে। অথবা কাউকে সামনে দাঁড়া করে, কাউকে ডামি হিসেবে ইউজ করে মনে করেন যে এটা একটা ক্যামেরা, ক্যামেরা উইদাউট টার্নিং দ্য ক্যামেরা অন। আপনি এই জিনিসটা কয়েকবার প্র্যাকটিস করলেন, ৫-৬ বার আপনি যদি পুরো স্ক্রিপ্টটা একবারে বলতে পারেন, আপনি দেখবেন যে ক্যামেরার সামনে ওটা আপনি আস্তে আস্তে বলতে পারবেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারতেন যে ধরেন মাঝখানে মাঝখানে আপনি আটকে গেছেন, লাইন ভুলে গেছেন, ইউ কিপ দ্য ক্যামেরা রোলিং, হ্যাঁ, পুরো ভিডিওটা করার পরে মাঝখানে ওই অংশগুলো যে কোনো একটা ভিডিও এডিটর দিয়ে কেটে ফেলতে পারতেন। ওটা একটা করা যেত, এডিটিং করা যেত। পোস্ট প্রোডাকশন আর কি যেটাকে বলা হয়, পোস্ট প্রোডাকশনে জিনিসটা ঠিক করে ফেলতে পারতেন। আচ্ছা, দেন কি ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করে থাকতে পারেন, এটা হচ্ছে যে বাসাটা বা হাউস হোল্ডটা রেকর্ডিং ফ্রেন্ডলি না। সেই ক্ষেত্রে যেটা করতে হতে পারে যে আই এম শিওর যে প্রত্যেকটা বাসায় একটা না একটা রুম থাকে বা কোনো না কোনো একটা স্পেস থাকে যে জায়গাটায় লোকজনের যাতায়াত কম, ওই জায়গাটা আপনি সিলেক্ট করতে পারতেন। অথবা আরেকটা কাজ করা যেত বেস্ট, যেটা যেটা হচ্ছে ক্যামেরাও ভালো পারফর্ম করতো আর লোকজনের আনাগোনা কম, সেটা হচ্ছে রুফটপ। আপনাদের যাদের যাদের রুফটপ আছে, ইউ কুড হ্যাভ ইউটিলাইজ দ্য রুফটপ এজ ওয়েল। রুফটপ ইজ আ ফ্যান্টাস্টিক প্লেস টু রেকর্ড সামথিং, কারণ হচ্ছে আপনার লাইটিং নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই, কারণ ইউ হ্যাভ অ্যাবান্ডেন্স অফ ডে লাইট। তো এবং ডে লাইট ইজ দ্য বেস্ট লাইট, সোজা কথা। কোনো কিছু দিয়ে সাধারণত ডে লাইটকে অল্টার করা বা ডে লাইটকে রিপ্লেস করাটা মুশকিল। ডে লাইটের কোনো অ্যাকচুয়ালি বিকল্প নাই। সো ডেফিনেটলি আপনার ভিডিও কোয়ালিটি অনেক ক্রিস্প আসতো। আচ্ছা, তো দিস ইজ দ্য সেকেন্ড থিং। আর ওখানে হ্যাঁ, রুফটপের লোকজনের আনাগোনা সাধারণত একটু কম থাকে। সো ডেফিনেটলি ইউ কুড হ্যাভ গটন অ্যানাদার লেভেল অফ অ্যাডভান্টেজ। আচ্ছা, দেন ৩ নাম্বার কি আপনারা হয়তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হয়তো ফেস করছেন যে অডিও কোয়ালিটিটা কিভাবে বেটার করব, তাই না? অডিও কোয়ালিটিটা কিভাবে ভালো হবে। তো অডিও কোয়ালিটিটা ভালো করার জন্য ইউ কুড হ্যাভ চোজেন অ্যান আওয়ার। যেমন ধরেন দুপুরের একটা সময়, যেমন ওই যে আম ১টা থেকে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত, বিকাল ৩টা পর্যন্ত বা দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত, এই সময়টা কিন্তু বেশ একটু লোকজন বিশ্রাম করে, লোকজন একটু কথাবার্তা কম বলে, আওয়াজ কম করে। ওই সময়টা আপনি হয়তো সিলেক্ট করতে পারেন। দ্যাট টু অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য টাইপ অফ নেইবারহুড দ্যাট ইউ লিভ ইন। যেমন আমাদের নেইবারহুড যদি হয়, আমাদের নেইবারহুডে এখানে কোনো কেউ কোনো সময় বিশ্রাম নেয় না। রাত্র ১১টা-১২টা পর্যন্ত লোকজন খুব অ্যাক্টিভ থাকে। মানে কাইন্ড অফ লাইক মনে হয় যে আমরা সিঙ্গাপুরে আছি, এরকম অবস্থা আরকি। রাত্র ১টা-২টা বাজেও দেখা যায় যে বাচ্চা-কাচ্চা কান্নাকাটি করতেছে, লোকজন রান্না-বান্না করতেছে, হৈ হুলস্থুল করতেছে। অল সর্ট অফ ডিফারেন্ট থিংস। লোকজন দেখা যায় রাত্র ১২টা-১টা বাজে ড্রিল করতেছে। ওয়ালে ড্রিল করতেছে। আল্লাহ মালুম এরা কি করে। যাই হোক, তো আবার অনেকে যেটা হয় যে অনেকের নেইবারহুডে দেখা যায় যে রাত্র ১২টার পরে বা রাত্র ১১টার পরে একটু কাম অ্যান্ড কোয়েট হয়ে যায়। ওই টাইমটা আপনি ইউজ করতে, ওই টাইমে বাসার লোকজনও মোটামুটি শুয়ে পড়তে থাকে। সো তারাও অন্যরকম ডিস্ট্রাকশন তৈরি করে না। সো লটস অফ ডিফারেন্ট থিংস। সো the first thing is যে you come up with a checkbox or you come up with a list of the challenges. প্রথমে আপনাকে চ্যালেঞ্জটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর দেন আপনি ওয়ান বাই ওয়ান জিনিসটাকে ট্যাকল করলে দেখবেন যে মোটামুটি একটা ওভারঅল ভালো রেজাল্ট আসে। সো দ্যাট ইজ হাউ ইউ প্রগ্রেস, মানে রিগার্ডিং দিস সর্ট অফ থিংস। আচ্ছা, আমরা একটু দেখি এখানে। ও আচ্ছা, এখনো অনেকে, আচ্ছা, জ্যাজ মাইন, হু ইজ দিস? আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি। জ্যাজ মাইন, হু ইজ দিস? ভাইয়া আমি আচ্ছা, জেসমিন। ও সরি, আই এম রিয়েলি সরি। আপনার এখানে দেখেন JSMIN, আমি এখানে দেখতেছি জ্যাজ মাইন। ও মাই গড! আমি বললাম কি রে ভাই? আমি ভাবলাম যে আমি ভাবলাম কোনো গেমার টেমার, আমি প্রোফাইল খুলেও দেখি না। আমি ভাবছি কোনো গেমার হবে হয়তো। কারণ আমার একটা গেমিং পেজ আছে। আমি মাঝে মাঝে কল অফ ডিউটি স্ট্রিমিং করি। তো ওখান থেকে অনেক গেমাররা সাধারণত আমাকে এড পায়। তো নামটা শুনে ভাই মনে হচ্ছে যে কোনো এটা আমার গেমার রিয়েল হবে। আইডি না, তো হচ্ছে আচ্ছা, অন্য আচ্ছা, আইডি আচ্ছা। দিয়ে ও আচ্ছা, এটা আপনি করার আর মোস্ট কি, প্রবাবলি এই জন্য। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলেন। আমি মানে জিনিসটা আইডেন্টিফাই করতে পারি যে জি, আমি এখন অ্যাকসেপ্ট করি না। আমি অ্যাকসেপ্ট করে রাখবো। ডোন্ট ওয়ারি। থ্যাঙ্কস ফর ক্লারিফাইং আচ্ছা দ্যাট। ঠিক আছে। ওকে। আমি এখানে দেখে আমি সিওর হলাম যে আপনি এই ব্যাচেরই। ওকে, কুল। আচ্ছা, আচ্ছা, অনেক ভিডিও, হ্যাঁ, এটা কি? শারমিন আফরোজ, আপনার জাস্ট দেখলাম যে হ্যাশট্যাগ, বাট কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। মানে ভিডিও সাবমিট করেননি নাকি পরে গিয়ে করেছেন? আমি বুঝতে পারিনি এখানে। ভাইয়া হ্যাঁ, জি করছি, আপু। আমি আসলে আগে আগে ভিডিওটা পাঠিয়ে পরে হ্যাশট্যাগটা ও দেয়া আচ্ছা, হয়ে আচ্ছা, গেছে। আচ্ছা, দিস ইজ ইওর ভিডিও, রাইট? এটা আপনার ভিডিও, দেন পরে হ্যাশট্যাগ চলে যায়। জি নো ভাইয়া। ওয়ারিজ, নো ওয়ারিজ, নো ওয়ারিজ। এটা নিয়ে টেনশন করে, হ্যাশট্যাগটা জাস্ট অ্যান অপশনাল থিং। কারণ হচ্ছে কি, যখনই ওটা হয় তখন আমি একটা আলাদা করে নোটিফিকেশন পাই যে আই হ্যাভ বিন মেনশন বা ব্যাক কমিশন হ্যাজ বিন মেনশন। এই জন্য দেওয়া আর কি, আইডেন্টিফাই করার জন্য। দ্যাটস ফাইন। ওকে। মাহবুব আক্তার লোবাদ করেছেন, মুসলিমা আক্তার ঋতু। সো উই হ্যাভ লাইক
21 comments, so একজন তো দুইটা কমেন্ট করেছেন, so I would say যে 20 videos, so almost all of you submitted your videos. Okay, okay, আমরা একটু রিভিউ করি, just give me a second. সাউন্ড আপনারা হয়তো শুনতে পাবেন না, বিকজ গুগল ক্রোমে সাউন্ড শেয়ার করাটা মুশকিল, সাউন্ড শেয়ার হয় না, চেষ্টা করলে যেটা আটকে আটকে যাবে, দ্যাটস রাদার ইনকনভিনিয়েন্ট, বাট এনিওয়েজ ক্লাস রেকর্ডিং এ আপনারা এমনিও শুনতে পাবেন এটা, দ্যাটস ফাইন। লেট মি সি। I have passed Masters of Arts from National University. Basically, I am a housewife with two sons. Yet, I have not started. ওকে, শারমিন আফরোজ, আপনি মানে জাস্ট ভয়েসটা রেকর্ড করেছেন, রাইট? জি ভাইয়া। ওকে cool, yeah, that will do. আচ্ছা, আমরা একটা কাজ করি, আমি যেটা চাচ্ছিলাম, আমি এটা এই যে আজকে যে ভিডিওগুলো আপনারা সাবমিট করেছেন, এটা আমরা নেক্সট ক্লাসে রিভিউ করতে চাচ্ছিলাম, বিকজ দিস ইজ গোনা টেক টু লং, এটা অনেক সময় লাগবে, অনেকে ভিডিও সাবমিট করেছে, সবার ভিডিও আমরা রিভিউ করব, প্রত্যেকেই ফিডব্যাক পাবেন, আমি চাচ্ছি যে আপনাদের সামনে জিনিসটা করতে, বাট তার আগে আমরা বরং এখনো পর্যন্ত আমরা রিয়েল কোনো মডিউল কমপ্লিট করি নাই, আমরা একটু কিছু কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করে নিই, যে জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, কি অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে? না, আমি ক্লাস শেষে নিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আপনারা ক্লাস শেষে অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। যারা জয়েন করেছেন বা যারা কোনো না কোনো সময় ক্লাসে কানেক্টেড ছিলেন, তাদের নামগুলো আমাকে একটু কাইন্ডলি বলবেন, আর ক্লাসে যদি সিআর থাকেন আমাকে একটু, যারা কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছেন তাদের নামগুলো যদি মনে করায় দেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, এটা নিয়ে খুব বেশি এই ক্লাসে অ্যাটলিস্ট অ্যাটেন্ডেন্সে খুব বেশি এটা মাথা ব্যথা করতে হবে না আপনাদের। আচ্ছা, তো আমরা যেটা করি, আমরা আজকের মডিউলটা আগে একটু শুরু করি। থ্যাংক ইউ ফর সাবমিটিং অল দিস, আমি এগুলো একটু রিভিউ আমিও পরে দেখে রাখবো, প্লাস আপনাদের সামনেও আমি আপনাদের কিছু ফিডব্যাক দিব, সো দ্যাট ইউ ক্যান ফার্দার ইমপ্রুভ আপন দিস থিংস। বাট আগে আমরা যেটা করি, আমরা একটু পড়াশোনাটা একটু আগাই, সোজা কথা। ওকে, এটা কি জিনিস? না, এটা তো ম্যান্ডালোরিয়ান, এটা পরে দেখবো। আজকে আমাদের কথা ছিল যে আমরা কাভার লেটার রাইটিংটা শিখবো, কাভার লেটার রাইটিংটা শিখবো, এবং আমরা কাভার লেটার রাইটিং এর সঙ্গে কিছু সিভি রাইটিং এবং ইন্টারভিউ টেকনিক্সে কিছু জিনিস আমি আপনাদেরকে পয়েন্ট আউট করে দিব, এরকমটাই কথা ছিল। সো লেটস স্টার্ট উইথ দ্য কাভার লেটার রাইটিং টিপস। ওকে, প্রথমে যেটা আমরা করবো, আমরা দুইটা ধাপে আগাবো। এক হচ্ছে কাভার লেটারের ব্যাপারে কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি শুরুতে। দেন আপনাদের একটা কাভার লেটার ধরে, মানে একটা কাভার লেটারের স্যাম্পল ধরে, ওটাকে আমি আপনাদেরকে একটু অ্যানালাইসিস করে জিনিসটা আপনাদেরকে বোঝায় দেবো যে কিভাবে অ্যাকচুয়ালি কাভার লেটার রাইটিংটা করতে হয়। এটা এনি কাইন্ড অফ সিনারিও, এটা আপনার জব হান্টিং এর জন্য বলেন, ফ্রিল্যান্সিং এর জন্য বলেন, যে কোনো টাইপের সিনারিওতে কাভার লেটারের স্ট্রাকচার খুব একটা বেশি তারতম্য হয় না। বাট অ্যাটলিস্ট এই পুরো ক্লাস, এই মডিউলটা শেষ করার পরে আপনাদের হাতের সামনে যদি কিছু নাও থাকে, ফ্রম স্ক্র্যাচ যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা যে কোনো একটা কাভার লেটার লিখে ফেলতে পারবেন। অ্যাটলিস্ট এতটুকু আমার কন্টেন্ট থেকে আপনারা উপকৃত হবেন। ওকে, সো আর হ্যাঁ, আমি মডিউলটা কন্টিনিউ করার পরে আপনাদের কারো মাথায় যদি কোনো প্রশ্ন আসে, ফিল ফ্রি টু অ্যাস্ক মি, ফিল ফ্রি টু স্টপ মি অ্যান্ড ইন্টারাপ্ট মি অ্যান্ড অ্যাস্ক ইউ কোয়েশ্চেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এটা সদুত্তর দেওয়ার জন্য। ওকে, সো লেটস বিগিন। সো কাভার লেটার ব্যাপারে শুরু করার আগে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাদের মধ্যে কারা কারা কাভার লেটার লেখেন নাই, এই পর্যন্ত কখনো কাভার লেটার লেখেন নাই, এরকম কে কে আছেন এখানে? ভাইয়া কাভার লেটার বলতে সিভি বা হচ্ছে এই টাইপের কোনো কিছু? সিভি তো হচ্ছে মানে যেটা হচ্ছে আপনার যে কারিকুলাম ভিটে বা রেজিউমে যেটাকে বলা হয়, বাট কাভার লেটার হচ্ছে যেটার সঙ্গে একটা লেটার দেওয়া হয় যে আমি এখানে অ্যাপ্লাই করছি, আমার এত এত বছর, মানে লিখে যেটা বলে আমার এত এত বছর এক্সপিরিয়েন্স আছে, আমার এই এক্সপিরিয়েন্স আছে, আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য অতি সত্বর আমাকে কল করুন, এরকম ধরনের একটা যে লেটার দেওয়া হয় না, ওটা হচ্ছে কাভার লেটার। হ্যাঁ, জব না ভাইয়া অ্যাপ্লাই করা করার হয়নি, সময়। এটা করা হয়নি। আচ্ছা, ওটা করা হয়নি। ভাইয়া আমারও করা হয়নি। হ্যাঁ, আমারও করা হয়নি। আচ্ছা, আর কেউ? জি ভাইয়া করা হয়নি। আচ্ছা, করা হয়নি। আচ্ছা, যেটা হয় কি, সিভি তো এই জিনিসটা আমি আপনাদের দেখাই, না ভাইয়া করা হয়নি এখন। করা হয়নি। আচ্ছা, জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমি একটা জিনিস আপনাদের একটু দেখাতে চাচ্ছি সেই ক্ষেত্রে। আচ্ছা, আমার সিভি দেখাই। আহ, আমার সিভিও দেখাই, কভার লেটার দেখাই, দুটোই দেখাই, দাঁড়ান এক সেকেন্ড। So this is the CV that I use at the moment. Yeah, this one.
কি হইলো, ওপেন হয়নি? হ্যাঁ হয়েছে। ওকে, তো সিভি তো হচ্ছে এটা। ওকে, একটু ছোট করে দিই যাতে আপনারা লেখাগুলো পড়তে না পারেন, এখানে কিছু পার্সোনাল ডিটেইলস আছে। এনিওয়েজ, সো দিস ইজ দ্য সিভি দ্যাট আই ইউজ রাইট নাও। এই সিভিটা আমি এখন ইউজ করছি এবং কারেন্টলি এটাই আমার গো টু সিভি, এবং ইভেন কোডার্স ট্রাস্ট বাংলাদেশে আমি এই সিভিটা সাবমিট করে আমি অ্যাকচুয়ালি আই গট দিস জব। ওকে, দিস ইজ দ্য ভেরি সেম সিভি, সো ইটস বিন ট্রাইড, প্রুভেন অ্যান্ড টেস্টেড। এবং কোডার্স ট্রাস্টে জয়েন করার আগে আমি আরো 7-8টা জায়গায় সিভি ড্রপ করছিলাম। 7-8টা জায়গা থেকে 5-6টা জায়গায় আমি ডাক পাইছিলাম, প্রত্যেকটা জায়গায় আমি অফার পাইছিলাম। দেন ওই 5-6টা অফার থেকে আমি মোটামুটি বিচার বিবেচনা করে আই জয়েন কোডার্স ট্রাস্ট। সো এই সিভিটার এফিসিয়েন্সি, প্রত্যেকটা সিভির একটা এফিসিয়েন্সি পার্সেন্টেজ থাকে। সো আই উড সে যে এটার এফিসিয়েন্সি অ্যাটলিস্ট 70-80%। তার মানে এরকম একটা সিভি এরকম ভাবে আপনি এইটা যেই থিওরি ফলো করে এই সিভিটা তৈরি করা, এই থিওরি ফলো করে আপনি যদি সিভি তৈরি করে কোনো জায়গায় ড্রপ করেন, আই এম শিওর যে অ্যাটলিস্ট 70-80% অফ দ্য জায়গা থেকে আপনি ডাক পাবেন। বাট তারপর ওখানে কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস থাকে, সেটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, আপনার নলেজ ডেপথ, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেই জিনিসগুলো থাকে। বাট আমার জন্য এটার এফিসিয়েন্সি হচ্ছে 70-80%। ওকে, আই মেজার ইট লাইক দ্যাট। তো তো আমার সিভি, আমার মোটামুটি 9 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 9 বছর, 9 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স। তো ওইটার জন্য আমার এই 1 পেজের সিভিতেই হয়ে যাচ্ছে। ওকে, এবং এটা কিভাবে করা হয় এটা আমি পরে এক্সপ্লেইন করব। তো এটা গেল, এটা হচ্ছে সিভি। ওকে, নাও লেটস লুক এট আ কভার লেটার। কভার লেটার কোনটা তাহলে? কভার লেটার হচ্ছে এইটা। আমি কভার লেটার গুলো কিছু সাধারণত প্রিজার্ভ করি, এই যে এটা। যেমন আমি বেশ আগে একটা সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ পজিশনের জন্য একটা কভার লেটার লিখেছিলাম, সেটা একটু দেখি আমরা। এটা একটু ছোট করে দিই। ওকে, সো এটাও দেখেন 1 পেজের মধ্যে। ওকে, সো এখানে আমার নাম দেওয়া আছে, আমার ডিটেলস দেওয়া আছে, আর এই যে লেখা আছে, হ্যাঁ, এই যে এই যে আমি এই পদে আমি একটা সার্টেন পদে অ্যাপ্লাই করার জন্য আমি লেটারটা লিখছি। আমার এত এত এক্সপিরিয়েন্স আছে, কোন কোন কোম্পানিতে আমি কি কি ধরনের কাজ করছি, মানে সোজা কথা আমার ক্যারিয়ারের একটা হাইলাইট। এবং সোজা কথা যে যেই জবটার জন্য আমি অ্যাপ্লাই করছি সেই জবের জন্য আমার কি কি কোয়ালিফিকেশনস আছে, হ্যাঁ, সেই ব্যাপারগুলো আমি এখানে হাইলাইট করে দিচ্ছি একটা একটা ছোট্ট বিজনেস লেটারের মাধ্যমে, বা একটা ফর্মাল লেটারের মাধ্যমে, বা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এটা কি বলা হয় হচ্ছে কভার লেটার। ওকে, তো এখন কভার লেটারটা যেটা আমরা সাধারণত আমাদের কমন প্র্যাকটিসটা যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে যেখানে সিভি দিয়ে অ্যাপ্লাই করা যায় তাড়াতাড়ি সিভিটা পাঠিয়ে দিই, মনে করি যে হ্যাঁ কাজ হয়ে গেছে। আর কোনো জায়গায় যদি বলে যে কভার লেটার লাগবে না, যারা যারা জব হান্টিং করেন বা যারা যারা জব সিকিং করতেছেন, যারা চাকরি খুঁজতেছেন, তাদের ক্ষেত্রে বলতেছে আর কি ব্যাপারটা। যেখানে কভার লেটার চায় না সেখানে আমরা সাধারণত কভার লেটার দেই না। অনেক সময় কোনো কোনো জায়গায় কভার লেটার চাইলেও আমরা দেই না। ওকে, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটা হচ্ছে যে সিভির সাথে একটা কভার লেটার বাঞ্ছনীয়, বা ইটস কাইন্ড অফ লাইক আ ম্যান্ডেটরি থিং। আমরা এটাকে যতটাই ইগনোর করার চেষ্টা করি না কি জন্য, এটা ইগনোর করার অ্যাকচুয়ালি কোনো ওয়ে নাই। কারণ প্রায় গত 3-3.5 বছর যাবত এইচআর ডিপার্টমেন্টের সাথে মোটামুটি ক্লোজলি কাজ করার পরে ওনাদের মোটামুটি ওনাদের চিন্তাধারা, ওনাদের ওনাদের প্রসেস, ওনাদের ওনারা কিভাবে সর্টিং করেন, কিভাবে শর্ট লিস্টিং করেন, সেই পুরো প্রসেসটা আমার মোটামুটি ভালোভাবে দেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে, এন্ড আই আন্ডারস্ট্যান্ড দেয়ার সাইকোলজি অ্যাজ ওয়েল। তো সেখান থেকে আমার ওই এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছে যে থাম্ব রুল যেটা আপনাদের ফলো করা উচিত সেটা হচ্ছে যে কভার লেটার যদি কোনো জায়গায় দিতে নাও বলে সেখানেও দিয়ে দেওয়া উচিত, একটা সিভির সাথে একটা কভার লেটার দিয়ে দেওয়া উচিত। আর যদি বলে যে কভার লেটার দিতে হবে তাহলে তো অবশ্যই দিতে হবে, ইটস আ ম্যান্ডেটরি, এটাকে ম্যান্ডেটরি একটা ব্যাপার হিসাবে আপনাকে কনসিডার। তো সোজা কথা যেখানে আপনি সিভি পাঠাবেন সঙ্গে একটা কভার লেটার শুড অ্যাকম্পানি। ওকে, আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে বেসিকলি সিভিতে কি থাকতেছে, বা রেজিউমে যেটাকে বলা হয়, রেজিউমেতে কি থাকতেছে? রেজিউমেতে থাকতেছে হচ্ছে যে আপনার জীবন বৃত্তান্ত। ওকে, এটা কিন্তু আপনার জীবন, কভার লেটার কিন্তু আপনার জীবন বৃত্তান্ত না। আচ্ছা, হুইজ এবা, হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কভার লেটার কিন্তু এটা আপনার জীবন বৃত্তান্ত না। ওকে, সিভিতে হচ্ছে আপনার একাডেমিক লাইফ শুরু হওয়ার পর থেকে, আমাদের একাডেমিক লাইফ শুরু হয় কোথা থেকে? আমাদের একাডেমিক লাইফ অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা থেকে। কারণ দ্যাট ইজ ওয়েন উই ফার্স্ট গেট আওয়ার ফার্স্ট সার্টিফিকেট। ওই সময় আমরা আমাদের প্রথম সার্টিফিকেটটা কিন্তু পাচ্ছি। তো বেসিক্যালি আমাদের একাডেমিক লাইফের যে সাবস্ট্যান্সিয়াল যে জার্নিটা সেটা শুরু হয় হচ্ছে এসএসসি থেকে। তো এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, মাস্টার্স, পোস্ট গ্রাজুয়েশন, হ্যাঁ, তারপর হচ্ছে একটা চাকরি, দুইটা চাকরি, হ্যাঁ, এই হচ্ছে এভাবে হচ্ছে আমাদের জিনিসটা শুরু হয়। আচ্ছা, হুইজ কে মেসেজ পাঠালেন?
না না, ইসমত জাহান এবা প্রেজেন্ট এখনো নেওয়া হয়নি, আমি ক্লাসের শেষে প্রেজেন্ট নিই, হ্যাঁ এটা বলেছিলাম গত ক্লাসে, এখনো প্রেজেন্ট নেওয়া হয়নি। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে আম, যেটা বলছিলাম, ইয়া সেটা হচ্ছে যে তো ওখানে আপনার একাডেমিক লাইফের শুরু থেকে এই পর্যন্ত আপনার যা যা হয়েছে, যা যা আপনি অর্জন করেছেন সবকিছু কিন্তু ক্রনোলজিক্যালি দেওয়া আছে। আপনি কিন্তু ডেট মেনশন করছেন যে এত সালে এসএসসি, এত সালে এইচএসসি, এত সালে গ্রাজুয়েশন, এত সালে আপনার প্রথম চাকরি, এত সালে দ্বিতীয় চাকরি, হ্যাঁ এভাবে কিন্তু কিন্তু এখন এত এত জিনিস বাছাই করে, হ্যাঁ একজন একজন রিক্রুটারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, একজন এইচআর এক্সিকিউটিভ বা একজন এইচআর এর যে প্রফেশনাল, উনি আপনার এত কিছু পড়ে আপনি অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার জবের জন্য সুটেবল কিনা সেটা বাছাই করাটা মুশকিল হয়ে যায় তার জন্য। ওকে, এত পড়ে এই জিনিসটা অ্যানালাইসিস করার সময় কিন্তু কারণ নাই, কারণ আপনি চিন্তা করেন জব মার্কেট এখন যেরকম, যে কোনো জায়গায় যদি একটা জব ওপেনিং থাকে ওখানে মিনিমাম 1,500-2,000, বা ইভেন আমি অ্যাকচুয়ালি মডারেশন করে বলতেছি, আই উইড সে যে মিনিমাম 4-5 হাজার সিভি ওখানে পড়ে যায়। তো ক্যান ইউ ইমাজিন যে এইগুলা ম্যানুয়ালি সর্ট করাটা কতটা মুশকিল হতে পারে এবং কতটা বোরিং এবং টিডিয়াস কাজ হতে পারে। ইভেন মার্কেট বেসে কথা যদি বলি, আপওয়ার্কে বা ফাইবারে ধরেন কেউ একটা কাজ পোস্ট করলো, ওখানে দেখা যায় যে মিনিমাম 50 থেকে 80টা, ইভেন 150-200 অ্যাপ্লিকেশন পড়তেছে, 150-200 ওখানে লোকজন অ্যাপ্লাই করতেছে ওই কাজটা নেওয়ার জন্য, মাত্র $15-20 হয়তো কাজ, বা $40-50 একটা কাজ। ওকে, সো ডেফিনেটলি ক্লায়েন্টেরও কিন্তু এত সময় নাই এগুলো বাছাই করার। তো এই জন্য কভার লেটারটা হচ্ছে আপনার সিভির বা আপনার জীবন বৃত্তান্তের একটা মুখবন্ধ মাত্র। যেমন প্রত্যেকটা বইয়ের আগে একটা প্রিফেস থাকে না, বা যে লেখকের কথা থাকে না, মুখবন্ধ যেটাকে বলা হয়, হ্যাঁ অথবা দেখা যায় যে বই কিনলে আপনারা দেখবেন যে বইয়ের মলাটে, সামনের মলাটে বা পিছনের মলাটে ছোট্ট ছোট্ট করে একটা সারাংশ বা একটা সিনপসিস দেওয়া থাকে, প্লট সিনপসিস যেটাকে বলা হয়। তো এই প্লট সিনপসিসটাই হচ্ছে আপনার এই কভার লেটার। তো কভার লেটার আপনি বেসিকলি কি কি মেনশন করছেন, কভার লেটারে এত বৃত্তান্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার কভার লেটার আপনি কয়েকটা সিম্পল জিনিস মেনশন করলেই হয়, যে আপনি কোন পদের জন্য বা কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, কত বছরের এক্সপিরিয়েন্স আপনার আছে টোটাল, এবং এই জবের জন্য রিলেটেড এক্সপিরিয়েন্স আপনার কতটুকু আছে, এবং আপনি প্রিভিয়াস আপনার যে এক্সপিরিয়েন্স ছিল সেখান থেকে কোন কোন জিনিসগুলো এই জবের সাথে অ্যাপ্লিকেবল, বা কোন কোন জিনিসগুলো এই জবের সাথে আপনার মিল আছে, বা এই জবের ক্ষেত্রে এটার মেলবন্ধন হয়, সেই জিনিসগুলো আপনি মেনশন করে একটা কভার লেটার দিয়েছেন। দ্যাট মিনস কভার লেটারে প্রুভ করতে হয় যে হাউ সুটেবল ইউ আর ফর দিস পার্টিকুলার জব, দ্য জব দ্যাট ইউ আর অ্যাপ্লাইং ফর, সিম্পল এজ দ্যাট। তো এই জন্য এটাকে বলা হয় কভার লেটার। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন যে কভার লেটার কি, যারা যারা কোনো কভার লেটার ইউজ করেননি এখন কি বোঝা গেল জিনিসটা, জিনিসটা কি মোটামুটি ক্লিয়ার হচ্ছে একটু একটু করে? কারো কোনো প্রশ্ন, কারো কোনো কনফিউশন? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই, আই উইল এক্সপ্লেইন अगेन। ভাইয়া হ্যাঁ আরেকবারে বলে। হ্যাঁ, মানে আরেকবার রিপিট করব? জি ভাইয়া। ইয়া শিওর। তো যেটা হচ্ছে যে কভার লেটারটা হচ্ছে আপনার সিভিটা হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত, কারণ ওখানে আপনি আপনার পুরা জীবনের বিস্তারিত দিয়ে রাখছেন। আপনার একাডেমিক লাইফ যখন থেকে শুরু হয়, দ্যাট মিনস আপনার এসএসসি থেকে, এসএসসি এইচএসসি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন, এন্ড দেন হচ্ছে আপনার প্রথম জব এক্সপিরিয়েন্স, সেকেন্ড জব এক্সপিরিয়েন্স, এভাবে ক্রনোলজিক্যালি জিনিসটা কিন্তু সিভিতে মেনশন করা হয়। হ্যাঁ, তো এখন একজন রিক্রুটার কিন্তু এভাবে এত আপনার পুরো হিস্টোরি পড়ে আপনি একটা পার্টিকুলার জবের জন্য সুটেবল কিনা এইটা শর্ট লিস্টিং করাটা একজন এইচআর এক্সিকিউটিভ বা একজন এইচআর প্রফেশনাল বা একজন রিক্রুটারের জন্য মুশকিল হয়ে যায়, কারণ এত ইতিহাস অ্যানালাইসিস করার সময় কারো নাই। ইটস আ ভেরি বোরিং থিং, ইটস আ ভেরি টিডিয়াস থিং। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতেছেন কভার লেটারের মাধ্যমে আপনি জিনিসটাকে ইজি করে দিচ্ছেন, যে আপনার মধ্যে যে পার্টিকুলার জবে আপনি অ্যাপ্লাই করছেন সেই জবের জন্য কোন কোন কোয়ালিটিস গুলো আপনার মধ্যে আছে সেইগুলো আপনি শর্ট লিস্ট করে দিচ্ছেন। তো বেসিক্যালি আপনি আপনার যিনি রিক্রুটার বা এইচআর ম্যানেজার বা এইচআর প্রফেশনাল, তার কাজটা আপনি সহজ করে দিচ্ছেন একটা কভার লেটার দেওয়ার মাধ্যমে। কারণ কভার লেটারে কি কি যাচ্ছে, কভার লেটারে আপনি আপনার জীবন বৃত্তান্ত কিন্তু দিতে পারবেন না, এখানে শুধুমাত্র থাকতেছে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছেন এবং ওই পোস্টে কাজ করার জন্য ওই রিলেটেড কত বছরের এক্সপিরিয়েন্স আপনার আছে, এবং ওই পোস্ট রিলেটেড, ওই জব পোস্ট রিলেটেড বা ওই পজিশন রিলেটেড কোন কোন স্কিলগুলো আপনার মধ্যে আছে, এবং কোন কোন স্কিলগুলো আপনি প্রিভিয়াস আপনার জব এক্সপিরিয়েন্সে কিভাবে পোর্ট্রে করছেন বা এক্সপ্লোর করছেন, সেই জিনিসগুলো আপনি মেনশন করবেন। তো মোটামুটি একটা কাভার লেটারে আপনি ম্যাক্সিমাম 10-11 লাইনের মধ্যে একটা কাভার লেটার হয়ে যায়, ম্যাক্সিমাম 10 থেকে 11 লাইন লেখা লাগে, ইভেন 7-8 লাইনের মধ্যেও কাভার লেটার লিখে ফেলা যায়। যেমন যে কাভার লেটারটা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটার মধ্যে মনে হয় 7 না 8 লাইন আছে। সো ইটস প্রিটি সিম্পল, খুব ছোট একটা জিনিস। তো আপনার কভার লেটার হচ্ছে আপনার সিভির একটা মুখবন্ধ বা একটা ছোট্ট প্লট সিনপসিস বা একটা সারাংশ আর কি, যেটাকে বলা হয়।
হ্যাঁ, যেমন যে বইয়ের শুরুতে যেরকম মুখবন্ধ থাকে, বইয়ের যে বইটা কি কাহিনী নিয়ে বা এটার বইটার মধ্যে অ্যাকচুয়ালি কি ব্যাপার আছে সেটাকে ছোট করে 1-2 পেজের মধ্যে লেখা থাকে বা ইভেন বইয়ের মলাটে লেখা থাকে, ওরকমই সিভির মুখবন্ধ হচ্ছে কভার লেটার। তো ডেফিনেটলি যেখানে আপনি সিভি পাঠাবেন একটা সিভির সাথে কভার লেটার যেতে হবেই, অবশ্যই একটা কভার লেটার পাঠিয়ে দিবেন। এখন কি বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? জি ভাইয়া। তো তো আচ্ছা ভাইয়া, হ্যাঁ জি কভার বলেন। লেটারটা কি সিভির ফার্স্টে থাকবে, ফার্স্ট পেজে থাকবে নাকি? আপনি দুইটা কাজ করতে পারেন। এই কোশ্চেনটা অনেকেই করে যে এটা কি একসাথে যাবে কিনা আলাদা যাবে। আমি যেটা করি, আমি দুটো আলাদা ডকুমেন্টই পাঠাই। যেমন যে কভার লেটারটা এটা একটা ডকুমেন্ট, আর আমার যে সিভিটা যেটা দেখছেন ওটা আরেকটা ডকুমেন্ট। দুটো ডকুমেন্ট আমি কি করি, পিডিএফ করে পাঠায় দেই, দুটো আলাদা ডকুমেন্ট। কভার লেটারের নামটাকে আমি রিনেম করে দিয়ে দেখি যে অমুক জবের জন্য, ধরেন এখানে আমি অ্যাপ্লাই করছি হচ্ছে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, তো আমি এটার ফাইলটার নাম দিয়ে হচ্ছে এরকম যে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ কভার লেটার। হ্যাঁ, আমার নামটা সঙ্গে হয়তো লিখে দিই, লিঙ্কন হাসান বা সামথিং লাইক দ্যাট। আর সিভিতে ওরকম করি যে সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সিভি ইমামুল হাসান লিঙ্কন বা লিঙ্কন হাসান, এভাবে দিয়ে দিই। আবার আরেকটা কাজও আপনি করতে পারেন যে দুটাকে একটা পিডিএফ এর মধ্যে দিতে পারেন। হ্যাঁ, যদি আপনি দুটাকে একটা পিডিএফ এর মধ্যে আনতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই কভার লেটারটা শুরুতে দিবেন, তারপর সিভিটা দিবেন। বুঝা গেল? জি ভাইয়া, এটা বুঝতে পেরেছি, কিন্তু আমি যখন দুইটা আলাদা ভাবে দিব, প্রথমে কি কভার লেটারটা রাখবো দেন সিভিটা রাখবো, ওইখানে মানে অ্যাকচুয়ালি পাঠানোর সময়? পাঠানোর সময় ওখানে তো আপনি সিকোয়েন্সিং করেও লাভ নাই, কারণ হচ্ছে যে আপনি যখন মেইল বডিতে জিনিসটা ছাড়বেন বা মেইলে অ্যাটাচমেন্টে দিবেন, মেইল যেভাবে হ্যাঁ। জিনিসটাকে অর্গানাইজ করার সময় দেখা যাবে যে অ্যালফাবেটিক্যালি যদি করে হয়তো সিভিটা আগে আসতে পারে, কভার লেটার হয়তো পরেও যেতে পারে। ডাজন্ট ম্যাটার, ওই ক্ষেত্রে ডাজন্ট ম্যাটার, ওই ক্ষেত্রে ওইটা খুব একটা ওইটা ঝামেলা কোনো নেই। সমস্যা না। না না, আমি ওটা কোনো দুইটা সমস্যা নেই, দুটো যদি আপনি আলাদা দেন তাহলে যেভাবেই যাক কোনো সমস্যা নেই। আরেকটা আচ্ছা, ঠিক আরেকটা আছে। টিপস আপনাদের আমি এখানেই দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে কভার লেটার, এই যে কভার লেটারে যে জিনিসটা লিখবেন, অনেকে চিন্তা করেন যে মেইলের বডিতে, যে মেইলটা আমি পাঠাচ্ছি মেইলের বডিতে তাহলে কি লিখবো। এই কভার লেটারে যে এই যে ডিয়ার কনসার্ন থেকে এই যে শেষ পর্যন্ত যে লেখাটুকু, এই যে এইটুকু লেখা, হ্যাঁ, এই যে বডিটুকু যে আছে না, এটাকে আপনি মেইলের বডিতে আবার একটু পেস্ট করে দিন, তাহলে জিনিসটা একটু মানে ভালো লাগে। এবং হচ্ছে যে আপনার কভার লেটার যদি কোনো কারণে সে নাও খোলে, সে ওখান থেকেও জিনিসটা তার চোখে পড়বে। সেটা কথা, ভিজিবিলিটি মেনটেন করবে। বোঝা গেল? ভাই, এটা বুঝিনি। আচ্ছা, অনেকে যেমন ধরেন এই যে আমি একটা মেইল খুললাম, হ্যাঁ, এই যেটা আমার মেইল, তো আপনি তো ইমেল করে পাঠাবেন তাই না? আপনি তো ইমেল করে কভার লেটার সিভিটা পাঠাবেন, রাইট? হ্যাঁ। হ্যাঁ, তো আমি ধরেন মেইলটা খুললাম, তো মেইল খুলে আমি এখানে অ্যাটাচমেন্টে আমার সিভি আর কভার লেটার দিয়ে দিলাম, সাবজেক্টে লিখে দিলাম যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব। এখন এই যে মেইলের যে বডিটা, মেইলের বডিটা খালি না, মেইলের বডিতে আমি কিছু লিখছি। সাবজেক্টে তো আমি ফাইল দুইটা অ্যাটাচ করব। হ্যাঁ, সাবজেক্টে ফাইল হ্যাঁ। অ্যাটাচ করবেন না, সাবজেক্টে লিখবেন যে কোন পোস্টটা। যেমন এখানে পোস্টটা কি, এখানে আমি অ্যাপ্লাই করলাম সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, তো আমি এখানে লিখবো সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, ঠিক আছে? জি। ওকে, টু, এই যে টু এখানে যেটা যে ফ্রম, তো এটা হচ্ছে আমি, আর টু হচ্ছে যার কাছে আমি পাঠাবো তার ইমেল পাঠাবো। আইডিটা, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সিভি, ওকে, এভাবে আমি দিয়ে দিব সিভি, এইভাবে আমি সাবজেক্টটা দিয়ে দিব। এখন আমি ইমেলে অ্যাটাচমেন্ট দিব, তো এই যে আমার কভার লেটারটা, এটা আমার অ্যাটাচমেন্ট, এই যে পিডিএফ করা আছে, তো আমি পিডিএফটাকে এখানে ড্রপ করলে এটা নিয়ে নিবে। এই দেখেন এখানে অ্যাটাচ হয়ে গেল, ঠিক আছে? আপনি এভাবেও অ্যাড করতে পারেন, অথবা এই যে ইনসার্ট বাটনে যেতে পারেন, ইনসার্ট বাটনে গিয়ে এই যে ফাইলসে ক্লিক করে এখান থেকেও আপনি আসতে পারেন, তাহলে যেখান থেকে আপনি ব্রাউজ করে জাস্ট ওপেনে ক্লিক করলেই চলে আসবে। এইটুকু তো আপনারা জানেন, রাইট? হ্যাঁ, এটা ভাইয়া হ্যাঁ, জানি। এটা গেল। এখন ইমেলের বডিতে তো কিছু নাই, এই যে এইটা হচ্ছে ইমেলের বডি, ইমেলের বডিতে তো কিছু আমি দেই নাই, কিছু দিছি? এখানে কি লেখা আছে যে শুধুমাত্র সেন্ড ফ্রম মেইল ফর উইন্ডোজ 10, এটা তো আমার দরকার নাই, এখানে তো কিছু লিখতে হবে। তো আমি যেটা করব, এই যে কভার লেটারের যে এই যে লেখাটা আছে, যে ডিয়ার কনসার্ন থেকে এই যে শেষ পর্যন্ত যে লেখাটা, এটাকে আমি কপি করব। হ্যাঁ, আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে পেস্ট, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম, ঠিক আছে? বোঝা গেল এখন? তো আমি কভার লেটার এবং সিভি দিয়ে দিচ্ছি, প্লাস ইমেলের বডিতেও আমি কভার লেটারটাকে পেস্ট করে দিচ্ছি, যাতে করে আমি মেক শিওর করতেছি যে আমার কভার লেটার অবশ্যই যেন তার চোখে পড়ে। আচ্ছা ভাইয়া। আর ভাইয়া, আমার এখানে ইমেল সিগনেচার দেওয়া, তো ওইটা থাকলে কি এটা দেওয়া যাবে? দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই তো। আচ্ছা, ঠিক আছে। ইমেল সিগনেচার, দ্যাটস এ গুড থিং। আমার ইমেল সিগনেচার নাই, এটা বরং আরো খারাপ, আমাকে একটা ইমেল সিগনেচার বানাতে হবে। ইমেল সিগনেচার থাকাটা খারাপ কিছু না, দ্যাটস গুড। ভাই, আমাকে বলেন, আমি বানিয়ে দিব। ওকে, শিওর, সিন্স ইউ গাইজ আর দ্য, আপনাদের মধ্যে অনেকেরই হয়তো ইমেল সিগনেচার বানানোর এক্সপিরিয়েন্স আছে এবং ভালোভাবে বানাতে পারেন, ডেফিনেটলি ইনশাআল্লাহ। ওকে, সো এবার বোঝা গেল ব্যাপারটা। তো আমি এখানে কভার লেটার সিভি অ্যাটাচ করে দিচ্ছি, আর কভার লেটারে যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি ইমেইলের বডিতে
ইমেলের লেখা হিসাবে মানে ইমেলটা হিসাবে আমি পেস্ট করে দিলাম, যাতে করে অবশ্যই আমার কভার লেটারটা তার চোখে পড়ে। বুঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার এটুকু? ওকে, আমি এটা ডিলিট করে দিই, নাহলে এটা কই যাবে আল্লাহ মালুম। ওকে, সো এইভাবে আপনার ইমেলটা সেন্ড করলে দ্যাটস গুড। তো মোটামুটি অনেকগুলো জিনিস আমরা এখানে সেন্ড করার যে প্রসিডিউর সেটা আমরা এখানে কভার করে ফেললাম। এটা ক্লোজ করে দিই, এটা ডান। ওকে, সো কভার লেটারটা কিছু না, ইটস আ ফর্মাল ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে আপনার রিক্রুটারের চোখে এটাই আপনার প্রথম পরিচিতি হতে পারে। কারণ সাধারণত রিক্রুটাররা প্রথমে কভার লেটারটা খুলে তারপরে সিভিটা খুলে, প্রথমে সিভি সাধারণত খোলে না যদি কভার লেটার আপনি সেন্ড করে থাকেন। তো আর যদি রিক্রুটার চেয়ে থাকে যে হ্যাঁ অবশ্যই আপনাকে কভার লেটার সেন্ড করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই কভার লেটারটাই তারা প্রথমে খুলবে। ইট ক্যান মেক অর ব্রেক ইউর এন্ট্রি। এটার কারণে আপনি চান্স পেতেও পারেন, এটার কারণে আপনি চান্স নাও পেতে পারেন। ওকে, মাস্ট উইথ ইউর রেজিউমে, তার মানে হচ্ছে এটা একটা ম্যান্ডেটরি জিনিস হিসাবেই কনসিডার করা উচিত। তো একটা কভার লেটারের উদ্দেশ্য হচ্ছে টু জেনারেট ইন্টারেস্ট। আপনাকে যাতে লোকজনের কাছে বা রিক্রুটারের কাছে যাতে লুক্রেটিভ মনে হয় যে না, আই নিড দিস পারসন অন মাই টিম, বা আই নিড দিস পারসন ফর মাই কোম্পানি। অথবা মার্কেট প্লেসের কথা যদি বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কথা যদি চিন্তা করি, তাহলে কভার লেটার এমন হওয়া উচিত যে বায়ার যাতে পড়ে বুঝতে পারে যে না, এই লোককে দিয়ে আমার কাজটা করাতে হবে, এই লোক কি পারবে আমার কাজটা করে দিতে। ওকে, ওটা করার বিভিন্ন ওয়ে আছে, ওটা আমরা একটু পরে দেখবো যখন আমরা স্ট্রাকচার অ্যানালিসিস করব। এটা সংক্ষিপ্ত হওয়া উচিত, ইন্টারেস্টিং হওয়া উচিত, শুড বি ব্রিফ অ্যান্ড ইন্টারেস্টিং। এখানে বিশাল গদ্য রচনা, গদ্য পদ্য লেখার কোনো সুযোগ নাই, যেটা আমি আপনাদের দেখালাম একটু আগে স্যাম্পল। আমার কভার লেটারগুলো খুব ছোট ছোট, যেখানে আমি কভার লেটার ইউজ করি আমার কভার লেটারগুলো খুবই ছোট ছোট হয়, ম্যাক্সিমাম 7-8 লাইনের। দ্যাটস গুড এনাফ। আপনি যদি ঠিক মতো লিখতে জানেন 7-8 লাইনের মধ্যে হয়ে যাবে, এবং এটা 1 পেজের উপরে না যাওয়াটাই বেটার। আপনারা আপনাদের এমন কেউ কি আছেন যার সিভি 2 পেজ বা 3 পেজ বা 4 পেজ, মানে 1 পেজের উপরে কার কার সিভি আছে এখানে, একটু বলেন তো আমাকে। ভাইয়া আমার আছে কয় পেজের ওটা? ভাইয়া আমার 2 পেজ। 2 2 পেজ। পেজ। আচ্ছা, 2 পেজ ইজ ফাইন। 2 পেজের উপরে কারো সিভি আছে কিনা? ভাইয়া বুঝতে পারিনি হাসিনা আপা, আপনার কথাটা কেটে কেটে আসছে। হ্যাঁ, 3 পেজ, 3 পেজ। আচ্ছা 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 আচ্ছা, আর কেউ যার 2 পেজের উপরে আছে? ভাইয়া আসলে আমরা যখন যে আগে সিভি লিখতাম হুম তখন তো ওই যে এমএস ওয়ার্ডে গিয়ে হুম টাইপ হুম করে হুম 2 পেজ হুম হয়ে যেত। হুম হুম বাট এখন আমরা আসলে ওই যে ক্যানভাতে করি, বা হুম যদি এরকম আপনি যে ফরম্যাট দেখেন হুম এই হুম ফরম্যাটে করলে 1 পেজেই হয়। কো আমারটা কিন্তু পাওয়ার পয়েন্টে হুম। করা। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমারটা কিন্তু পাওয়ার পয়েন্টে করা। কারণ হচ্ছে যে হ্যাঁ, ক্যানভা দিয়েও করা যায়, বাট আমি ক্যানভাটা করেছিলাম ক্যানভা দিয়ে করেছিলাম। না না, আমারটা অনেকে ক্যানভা দিয়ে করে, which is fine হুম। বাই দ্য ওয়ে। আর যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা ফটোশপ দিয়ে, ইলাস্ট্রেটর দিয়েও করতে পারে, ওভাবেও করা যায়, ওখানে একটু হাই রেজলিউশন হয় আর কি। কিন্তু আমার কথা হচ্ছে যে যেভাবে আপনি করেন, যেটা আপনার কাছে ফ্লেক্সিবল মনে হয়, যেটা আপনার কাছে ম্যানিপুলেট করতে ইজি হয়। আমার কাছে মনে হচ্ছে যে পাওয়ার পয়েন্টটা আমার কাছে মানে বেশি ফ্লেক্সিবল মনে হয়, এবং আমি এটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আমি ম্যানিপুলেট করতে পারি। তো আমার কাছে মনে হচ্ছে দ্যাটস মোর ফ্রেন্ডলি ফর মি, এবং আমি দ্রুত এডিট করে ফেলতে পারি। সো ওই জন্য আমার কাছে এটা আর একটু, এই জন্য আমি ওটা প্রেফার করি। বাট ক্যানভা দিয়েও আপনি করতে পারেন, ক্যানভাতেও খুব সুন্দর সুন্দর, এবং ক্যানভাতে আর সুবিধা হচ্ছে যে পাওয়ার পয়েন্টে হয়তো লিমিটেড, খুব বেশি টেমপ্লেট পাওয়া যায় না, খুব বেশি ডিজাইন ভ্যারিয়েশন হয়তো আনা যায় না, বাট ক্যানভাতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। সো দ্যাটস ভেরি গুড, ওটা খুবই সুন্দর। যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি ইউজ করে ফেলতে পারেন। তো হ্যাঁ, যেটা হচ্ছে যে যখন আপনারা ওয়ার্ডে করতেন, বা আমরা যখন অনেক আগে, অনেক পূর্বে যখন ওয়ার্ডে করতাম, যখন আমরা সিভিতে ইয়ে পাসপোর্ট সাইজের ছবি অ্যাড করতাম, ওই সময়টার কথা বলতেছি। ওই সময় সিভি সাধারণত 2 পেজ হতো, দ্যাট ওয়াজ এ মিনিমাম। তো এখনকার মিনিমাম হচ্ছে যে সিভি 1 পেজ হলেই ভালো। ইভেন দেখেন, আমার যেটা বললাম যে আমার 9+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, সেটাও আমি কিন্তু 1 পেজে এনে ফেলছি। সো আই এম শিওর যে ইউ গাইস ক্যান ডু দ্য সেম অ্যাজ ওয়েল। আর হ্যাঁ, অনেক সময় আমি 10-15 পেজের সিভিও আমি দেখছি। আপনারা হয়তো সারপ্রাইজ হতে পারেন শুনে যে 10-15 পেজের সিভি, ওরে বাপরে। হ্যাঁ, আবার ইভেন 4 পেজ 5 পেজের কভার লেটারও আমি দেখছি, এরকমও আছে, এরকম দেখছি। বাট ওগুলা আমাদের ফলো করার দরকার নাই। ওগুলা কাদের হয় আমি বলতেছি, ওগুলো হচ্ছে সি বা ডি লেভেল জবের জন্য। যেমন ধরেন সিইও, কোনো কোম্পানির সিইও, হ্যাঁ, কোনো কোম্পানির সিএফও বা সিও, মানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, অথবা চিফ অপারেটিং অফিসার, অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার, বা এ, ইয়া এইচআর, হেড অফ এইচআর, হ্যাঁ, অথবা হচ্ছে যে এক্সিকিউটিভ ডিরেক্টর, ইডিএইচআর, হ্যাঁ, এরকম ধরনের পজিশন যেগুলো আছে, বা ডেপুটি জেনারেল ম্যানেজার, হ্যাঁ, বা জেনারেল ম্যানেজার, এরকম ধরনের পজিশন যেগুলো আছে, ওইসব জায়গায় তো মিনিমাম ধরেন আপনার 10-12-15 বছর এক্সপিরিয়েন্সও লাগে। তো এবং ওইসব জায়গায়
অনেক কিছু এক্সপ্লেন করতে হয়, অনেক কিছু পোর্ট্রে করতে হয়, অনেক কিছু শোকেস করতে হয়, তাদের আমি দেখছি এরকম ধরনের মানুষজনের যখন রিক্রুটমেন্ট চলতো তখন এইচআর সাথে যখন বসছি সর্ট আউটের কাজ, সিভি সর্টিং এর কাজ যখন করছি তখন দেখছি ওরকম 10-15 পেজের সিভিও আছে, বিশাল বিশাল সিভি, ওরে বাপরে, মানে ওগুলা মাথা নষ্ট। যাই হোক, তো আমাদের ওগুলির আপাতত আমি মনে করি যে যাদের মোটামুটি 5 বছরের নিচে এক্সপিরিয়েন্স আছে বা মোটামুটি উইদিন যাদের এক্সপিরিয়েন্স ধরেন 10 বছরের নিচে, হ্যাঁ, তাদের জন্য আই উইল সে যে 1 পেজ বা 2 পেজের সিভি হচ্ছে ইটস গুড এনাফ। ওকে। আর ভাইয়া হ্যাঁ, জি বলেন। মানে সিভি যত শর্ট করবো তত ভালো হয় নাকি? শর্ট মানে এই না, তার মানে শর্ট অবশ্যই রাখা উচিত, যতটুকু দরকার ততটুকু দিবেন, তার মানে আবার এই না যে আপনি নেসেসারি ডিটেলস বাদ দিয়ে দিবেন। আপনার নেসেসারি ডিটেলস দিতে যতটুকু জায়গা দরকার ততটুকু আপনি ক্লেভারলি জায়গাটা ম্যানেজ করবেন। যেমন যেটা বললাম যে আমার 9 বছরের যা যা হাইলাইট করার দরকার আমি 1 পেজের মধ্যে আমি এনে ফেলছি। আপনাকে ওইভাবে চিন্তা করে দেখতে হবে যে কোন জিনিসটা আপনি হাইলাইট করতে চাচ্ছেন, কোন জিনিসটা খুব বেশি হাইলাইট করার দরকার নাই, সেই জিনিসটা আপনাকে চুজ করতে হবে। ওকে, আচ্ছা সো আমার মানে যে থাম্ব রুলটা আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে যদি এক্সপিরিয়েন্স 10 বছরের নিচে হয় তাহলে 1 পেজ বা 2 পেজের সিভি ইজ গুড এনাফ। হ্যাঁ, আর যখন এক্সপিরিয়েন্স 10 বছরের উপরে যাবে তখন আপনি আর একটু ইলাবোরেট করতে পারেন। যেমন লাস্ট যে কোম্পানিতে আমি কাজ করছি কর্পোরেটে, ওখানে ওখানে আমার যে বস ছিলেন তার এক্সপিরিয়েন্স ছিল প্রায় 16 বছরের। তার জন্য আমি একটা এরকম সিভি তৈরি করে দিছিলাম ওনার প্রমোশনের জন্য। তো ওনার সিভিটা ছিল 2 পেজের, কারণ ওনার এক্সপিরিয়েন্স অনেক হিউজ এক্সপিরিয়েন্স। ওটা কোনোভাবে আমি অনেকভাবে চেষ্টা করছি বাট কোনোভাবে 1 পেজে আনা সম্ভব হচ্ছিল না, যে আমি সুন্দর করে 2 পেজে ডিজাইন করে দিয়েছিলাম, বাট হি ওয়াজ রিয়েলি হ্যাপি উইথ দ্যাট। ওকে, সো ভাইয়া, হ্যাঁ জি বলেন। কারণ পার্সোনাল ইনফরমেশন দিতে গেলে তো একটা পেজ লেগে যায়। পার্সোনাল, ওই যে ওইটাই তো বলতেছি যে ইউ হ্যাভ টু চুজ, যে হ্যাঁ ইউ হ্যাভ টু চুজ যে কোনটা দিবেন কোনটা দিবেন না। যেমন আমার সিভিতে আমার বাপ মায়ের নাম, আমি কি পুরুষ না মহিলা, আমার ব্লাড গ্রুপ কি, আমার ডেট অফ বার্থ কত, এগুলো আমি কিছুই দেই না। আচ্ছা এগুলোর কোনো না প্রয়োজন ভাইয়া, নাই। কারণ আমাদের যেহেতু এ টু জেড দিতে গেলে মোটামুটি একটা হ্যাঁ, পেজ লেগেই যায়, ইয়া ইয়া এক্ষেত্রে কিন্তু আন্ডারস্টুড। পেয়ে তারপর যায়। যেমন ধরেন এই যে হ্যাঁ ইয়া যদি ম্যারিড হয়ে থাকেন হাজবেন্ড ওয়াইফের নাম কি, হ্যাঁ, সিবলিংস কয়জন, অনেকে এগুলি দেয়, ধর্ম কি, এগুলো আমি কিচ্ছু দেই না, এগুলো আমি একদম টোটালি বাদ। যেমন এই যে আমি আবার দেখাইছি এটা আপনাদের, ওখানে অনেক আমি কি কি ডিটেলস দিই আমি ছোট্ট করে জাস্ট বলে দিচ্ছি আপনাদের। আহ, এই যে দেখেন এখানে শুধু আমার কন্ট্যাক্ট ডিটেলস, শুধুমাত্র আমার কন্ট্যাক্ট, এখানে যে কন্ট্যাক্ট এই যেটুকু লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস, আমার ফোন নাম্বার, আমার ইমেল আইডি, আমার বয়স কত, আর হচ্ছে আমার আমার হোম টাউন কোন জায়গায় বা আমার লোকেশন এখন কোন জায়গায়, এইটুকুই যথেষ্ট। কারণ হচ্ছে আমার আম, আমার আমি যে জবের জন্য অ্যাপ্লাই করছি, রিক্রুটার যখন আমাকে খোঁজার চেষ্টা করবে তখন এইটুকু ইনফরমেশন হলেই তার জন্য এনাফ, এর চেয়ে বেশি কিন্তু তার দরকার নাই। আমার ম্যারিটাল স্ট্যাটাস কি, আমার বাপ মায়ের নাম কি, আমার ধর্ম কি, এইগুলো জেনে তার কিন্তু কোনো দরকার নাই। তার দেখার দরকার হচ্ছে এইগুলা, আমার এডুকেশন, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এবং দেখেন অনেকে যেটা করে যে হবিজ ইন্টারেস্ট হ্যান ত্যান হাবি, ওগুলো দিয়ে অনেক জায়গায় খেয়ে ফেলে, রেফারেন্স ওগুলো দিয়ে অনেক জায়গায় খেয়ে ফেলে। হ্যাঁ, রেফারেন্স যদি আমি সাধারণত এখন সিভিতে রেফারেন্সও দেই না। যেমন এখানে দেখেন আমার সিভিতে কোনো জায়গায় রেফারেন্স নাই, এবং এটা দিয়ে কিন্তু আমি 5-6 জায়গায় চাকরি পাইছি। ওকে, সো আমি যদি রেফারেন্স দিতে চাই, কোনো জায়গায় যদি বলে দেয় যে হ্যাঁ রেফারেন্স দেওয়াটা ম্যান্ডেটরি, সেক্ষেত্রে আমি হয়তো যেটা করবো যে এখানে একটা নতুন পেজ অ্যাড করবো। এই যে এখানে যদি আমি একটা নতুন পেজ অ্যাড করবো, এই নতুন পেজে আমি আমার এখানে আমি হয়তো লিখবো যে রেফারেন্সেস লিখে এখানে হয়তো আমি লিস্ট 2টা বা 3টা রেফারেন্স দিয়ে দিব যদি চায়, আর না চাইলে আমি দিব না। ওকে, তখন আমার সিভিটা হয়ে যাবে 2 পেজের। বাট আমি আমার মেইন জিনিসপত্র যেটুকু আমার রিক্রুটারকে আমার জানানো প্রয়োজন সেইটুকু এই 1 পেজের মধ্যেই আছে। আর তার যদি রেফারেন্স দেখার ইচ্ছা হয় তাহলে সে সেকেন্ড পেজে যাবে, আদারওয়াইজ আমি এটা দিব না। ওকে, আচ্ছা। আর এখানে আমি কি কি দিছি, আমার এডুকেশন, এবং এডুকেশন অনেকে যেটা হচ্ছে এসএসসি দেন, আমি এসএসসি দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। কি জন্য, যদি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থেকে থাকে তো জাহির সি বাত হয় যে আপনি তো এসএসসি পাস করেই গ্র্যাজুয়েশন করছেন, তাই না? তো এটা দেওয়ার কোনো মানে হয় না। আমি আমার গ্র্যাজুয়েশন দেই, আমার ডিপ্লোমা কোর্স দেই, আর হচ্ছে যে আমি যেখানে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন উপরে একটা ডিপ্লোমা করছিলাম ওটা মেনশন করি, আর হচ্ছে যে আমার যে মাস্টার্স, এই মাস্টার্সের এটা এই মানে আসলে কথা আমার এসএসসি পরে যে আমার যে হায়ার স্টাডিজ সেইটুকু আমি মেনশন করি, এর নিচে আমি যাই না। আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা করি, আপনারা যেটা অনেকে লেখেন যে আই ওয়াজ ইন চার্জ অফ দিস, আই ওয়াজ ডুইং দ্য রিপোর্টিং ফর দিস, হ্যাঁ, ডে টু ডে অপারেশনস হ্যান ত্যান হাবি, ওগুলো আমি কিছু দেই না। আমি জাস্ট কিওয়ার্ড গুলো দেই। যেমন এখানে এটাকে একটু জুম করি, যেমন কোরাস টেস্টে আমি কি করতেছি, কোরাস টেস্টে আই এম ডুইং দ্য ফ্যাসিলিটেশন অফ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, আমি এখানে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে কাজ করতেছি, কমিউনিকেটিভ ইংলিশ পড়াচ্ছি, বিজনেস কমিউনিকেশন পড়াচ্ছি, দ্যাটস ইট। এর চেয়ে বেশি তো কারো জানার কোনো প্রয়োজন নাই।
এটুকু পড়লে যে কোনো রিক্রুটার বুঝতে পারবে যে আমি অ্যাকচুয়ালি কোন কোন ডিপার্টমেন্টে বা কোন কোন জিনিস নিয়ে আমি এখানে কাজ করছি। এর আগের কোম্পানিতে আমি কি করতাম, বিজনেস ডেভেলপমেন্ট, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট প্রোগ্রামস ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ম্যানেজমেন্ট, অ্যানুয়াল সাস্টেইনেবিলিটি রিপোর্টিং। তো এইটুকু বললে তো আর কারো বুঝতে অসুবিধা থাকার কথা না যে অ্যাকচুয়ালি আমি কি কি নিয়ে কাজ করছি। আমার তো এখানে পুরো লাইন লেখার কোনো প্রয়োজন নাই। তার আগে অস্ট্রেলিয়াতে আমি কি করতাম, অস্ট্রেলিয়াতে আমি অনলাইন অফলাইন সেলসের কাজ করতাম, কাস্টমার সার্ভিসের কাজ করতাম, ফ্যাসিলিটেটিং সেলস অ্যান্ড কাস্টমার এক্সপিরিয়েন্স ট্রেনিং, আমি ট্রেনিং সেশনও কন্ডাক্ট করতাম, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ম্যানেজমেন্ট করতাম, কপি রাইটিং করতাম। ওকে, দেন এর আগে যখন মার্চেন্ডাইজিং করতাম, মার্চেন্ডাইজিং কি করতাম, বায়ার অ্যাকাউন্ট হ্যান্ডলিং করতাম, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতাম, প্রোডাক্ট প্রেজেন্টেশন করতাম, কস্টিং এন্ড প্রাইস নেগোসিয়েশন করতাম, প্রোডাকশন প্ল্যানিং করতাম, কমিউনিকেশন এন্ড রিপোর্টিং এর কাজ দেখতাম। সো এর চেয়ে বেশি আমার লেখার কোনো প্রয়োজন নেই। আমি আমার অ্যাচিভমেন্ট দিয়ে দিয়েছি, আমার অ্যাচিভমেন্ট কি কি আছে, আমার সোজা কথা আমার ক্যারিয়ারে আমি কি কি স্পেশাল জিনিস অ্যাচিভ করছি, এই তো দ্যাটস ইট। তো এখন বলেন এখানে কি কোনো কিছু বাদ আছে কিনা, বা আর এর রিক্রুটারের এর চেয়ে বেশি জানার কোনো প্রয়োজন আছে কিনা। তো দেখেন ওরকম আমাদের প্রত্যেকেরই সিভিতে দেখলে, আপনারা দেখলে বা একটা একটা করে সিভি দেখলে বা সর্ট আউট করতে গেলে বোঝা যাবে যে অনেক আননেসেসারি জিনিস থাকে, ওগুলোর কোনো প্রয়োজন নাই, শুধু শুধু পৃষ্ঠা ভরার কোনো মানে হয় না। কিপ ইট লিন, কিপ ইট ব্রিফ এন্ড ইন্টারেস্টিং। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলুন। আমাদের তো অ্যাচিভমেন্ট ওরকম নাই, মানে আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সও এখনো নাই। হুম হুম অনেকের আছে, আমার মানে অনেকের নাই। হুম তো এর জন্য আমরা কি করতে পারি? ওই আমাদের ক্ষেত্রে সিভি তো তাহলে খুবই শর্ট হয়ে হ্যাঁ যাবে। খুবই শর্ট হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আপনাদের জন্য অ্যাকচুয়ালি ওয়ান পেজ সিভিটা ইজ আ পারফেক্ট ওয়ে অফ গোয়িং অ্যাবাউট থিংস। এবং অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি তো ফ্রেশার, আমার এখন এক্সপিরিয়েন্স হয় নাই, সেক্ষেত্রে আমার সিভিটা কিরকম হওয়া উচিত। সেক্ষেত্রে আপনার একাডেমিক জিনিসটাতে আপনি হাইলাইট করবেন, ওই ক্ষেত্রে আপনি তখন এসএসসি দেন, সমস্যা নাই, একটু জায়গা ফিল আপ হলো। আর আপনি যেটা করবেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় ওই জায়গাটা আপনি রিপ্লেস করবেন হচ্ছে আপনার প্রজেক্ট এবং আপনার থিসিস নিয়ে। সোজা কথা আপনি কি কি নিয়ে রিসার্চ করেছেন। তো প্রত্যেকটা গ্র্যাজুয়েশন লেভেলের প্রত্যেকেই হয়তো কোনো না কোনো জায়গায় কোনো একটা প্রজেক্টে কাজ করছেন, থিসিস করেছেন, ওইটা ডিটেলস কিছু ডিটেলস আপনি ওখানে শেয়ার করতে পারেন। দেন আপনাদের কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকতে পারে, সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আপনারা শেয়ার করতে পারেন। আপনার কিছু এক্সট্রা স্কিলস, ধরেন স্টুডেন্ট, যখন আপনি স্টুডেন্ট ছিলেন, স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি হয়তো কোনো কোনো সফটওয়্যারের কাজ শিখেছেন, বা সোজা কথা ওই জব রিলেটেড কোনো না কোনো কাজ, যে জবের জন্য অ্যাপ্লাই করছেন সেই জব রিলেটেড কোনো না কোনো কাজ হয়তো শিখেছেন, বা কোনো একটা ডিপ্লোমা কোর্স করেছেন, সেটার ডিটেলস আপনি হয়তো শেয়ার করতে পারেন। ওখানে দেখবেন যে মোটামুটি এক পেজের মধ্যে এক পেজ ফিল আপ হয়ে গেছে। ওটা দিয়ে আপনি জিনিসটাকে খেলতে হবে, কারণ জব এক্সপিরিয়েন্স না থাকলে দেয়ার ইজ নাথিং দ্যাট ইউ ক্যান রিপ্লেস দ্য জব এক্সপিরিয়েন্স উইথ। সো তখন আপনাকে অন্য জিনিসগুলো হাইলাইট করতে হবে। বুঝা গেল? আর অ্যাচিভমেন্ট নাই এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। যখন ক্যারিয়ার শুরু হবে আস্তে আস্তে অ্যাচিভমেন্ট বা এক একটা করে পালক আপনাদের ক্যাপে জমা যোগ হতে থাকবে। তো এটা আস্তে আস্তে অ্যাকুমুলেট করতে হয়, এটা একদিন ওভারনাইট অ্যাকুমুলেশন হয় না। ওই যে আমি ওখানে আমার ভাই অ্যাচিভমেন্টে। আমরা হ্যাঁ আমাদের স্কিলটা যোগ করতে পারি, আমাদের স্কিল হ্যাঁ হ্যাঁ যেগুলো আর কি। ডেফিনেটলি স্কিল আপনার, এবং প্লাস আপনার ইন্টারপার্সোনাল স্কিলস গুলো অ্যাড করতে পারেন, যে ইউ আর টিম প্লেয়ার, ইউ আর গুড টিম প্লেয়ার, বা ইউ আর গুড টিম ম্যানেজার, অথবা ইউ আর ইউ হ্যাভ আ লট অফ ইন্টেগ্রিটি। এইসব জিনিসগুলো আপনি ওখানে হাইলাইট করতে পারেন, কিছু কিছু জিনিস আপনি ওখানে হাইলাইট করতে পারেন। বাট তারপরও মেক শিওর যে ইটস উইদিন ওয়ান পেজ। ওকে, আচ্ছা, এখন আমরা আসি কভার লেটার কয় ধরনের, কভার লেটার কয় প্রকার ও কি কি। কভার লেটার আমরা সবাই জানি যে কভার লেটার তো কভার লেটার হতা হয়, এটার মধ্যে ডিফারেন্স আর কি আছে। তো কভার লেটার দুই ধরনের হয় অ্যাকচুয়ালি, একটা হচ্ছে লেটার অফ ইন্টারেস্ট আর একটা হচ্ছে লেটার অফ ইনকোয়ারি। সো লেটার অফ ইন্টারেস্টটা কি আর লেটার অফ ইনকোয়ারিটা কি, সোজা বাংলায় যদি বুঝতে যাই, লেটার অফ ইন্টারেস্ট হচ্ছে আমরা কমনলি যেই জিনিসটা, যেই কাজটা আমরা করে থাকি। ধরেন আমি বিডি জবসে গেলাম, বিডি জবসে দেখলাম যে অমুক কোম্পানিতে একজন ডেটা অ্যানালিস্ট চাচ্ছে। হ্যাঁ, তো আমি দেখলাম যে হ্যাঁ আমি তো খুব ভালো ডেটা অ্যানালিসিস পারি, তো আমি এটা অ্যাপ্লাই করে দিলাম। তো আমি অ্যাপ্লাই করার জন্য কি করলাম, একটা সুন্দর করে আমার সিভিটা রেডি করলাম, আমার কভার লেটারটা লিখলাম, সুন্দর আমার সিভি আর কভার লেটার পাঠিয়ে দিলাম। তার মানে কি হলো, মেকানিজমটা হচ্ছে যে এখানে ওখানে যে একটা ভ্যাকেন্সি আছে সেটা আমি অলরেডি জানি। আমি জানার পরে আমি আগ্রহ বোধ করতেছি যে না ওই চাকরিটা আমার চাই বা ওই কোম্পানিতে আমার কাজ করা উচিত। তো এটাই হচ্ছে লেটার অফ ইন্টারেস্ট। তার মানে হচ্ছে যে আমি জানি যে ভ্যাকেন্সি আছে এবং আমি আমার আগ্রহ প্রকাশ করছি ওখানে কাজ করার জন্য। লেটার অফ ইনকোয়ারিটা হচ্ছে ঠিক উল্টা। লেটার অফ ইনকোয়ারি হচ্ছে যে আপনি জানেন না ভ্যাকেন্সি আছে কি নাই, বাট আপনার চাকরি দরকার, তো আপনি যেচে পড়ে নিজে আগ বাড়িয়ে আপনি একটা সিভি এবং কভার লেটার পাঠিয়ে রাখতেছেন, যে যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে যেন আপনাকে জানানো হয়। যেমন অনেক ওয়েবসাইটে বা অনেক কোম্পানি দেখবেন তাদের ওয়েবসাইটে ইয়ে থাকে, সিভি ব্যাংক থাকে, বা আপলোড ইউর সিভি হিয়ার, বা ক্যারিয়ার সেকশনে দেখবেন যে ওখানে সিভি আপলোড করার অপশন থাকে। ফর এক্সাম্পল আপনারা যদি H&M, এখনই দেখাই, H&M এ তো ছিল, আমি জানি না ওরা কোনো চেঞ্জ করছে কিনা, দেখি এখনো আছে মোস্ট প্রবাবলি। আচ্ছা
ওয়েবসাইটেই যাই। ও মাই গড, অনেক চেঞ্জ করে ফেলছে। আচ্ছা এনিওয়েজ, এখানে হাব বয়েজ আলাদা করছে। আচ্ছা এনিওয়েজ, ইন্ডিয়াতে যাই। এই যে যেমন ধরেন এরকম বড় বড় ওয়েবসাইটগুলোতে বড় 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 কোম্পানি, বাংলাদেশের বড় বড় কোম্পানি, ইভেন এসিআই, স্কোয়ার, এসব কোম্পানিতে আপনি দেখবেন সেম জিনিসটা। কোনো না কোনো জায়গায় দেখবেন যে ক্যারিয়ার বলে একটা ট্যাব থাকে। আগে এটা উপরে ছিল, এই ক্যারিয়ার ট্যাবটাই যে এখানে এই সাস্টেনেবিলিটির পরে ক্যারিয়ার ছিল, বাট এখন এটাকে নিচে নিয়ে আসছে। তো আমি ক্যারিয়ার অ্যাট এইচএনএম এ গেলাম। হোয়াট, পেজ নট ফাউন্ড। আচ্ছা ওরা এখন যেটা করছে ক্যারিয়ার সাইটটাকে আলাদা করে ফেলছে। সো গো টু আর এখন এটা সেন্ট্রালি ম্যানেজ করা হয়। তো ক্যারিয়ার সাইটে যাই, এই যে এইচএনএম ক্যারিয়ার্স। তো এইচএনএম ক্যারিয়ার্সে এখানে এই যে বাংলাদেশ আছে, বাংলাদেশে যাই। এই যে তো দেখেন ক্যারিয়ার জন্য আলাদা একটা পেজ তৈরি করে রাখছে। ওকে, তো এই যে অ্যাভেলেবল জবস, এখানে অ্যাভেলেবল জবস আছে, ওয়ার্কিং অ্যান্ড এইচএনএম, স্টুডেন্ট। হ্যাঁ, তো এখানে যদি আমি সাইন ইন করি, এখানে সাইন ইন করলে এখানে আপনার কিছু ডিটেলস চাইবে, এবং আপনি এইসব ডিটেলস দেওয়ার মাধ্যমে এখানে আপনার সিভিটা কিন্তু আপনি আপলোড করে রাখতে পারবেন এই পেজের মধ্যে। এখানে যে সাইন ইন করলে তখন আপনি সাইন ইন করার পরে আমার এখানে এখন আর অ্যাকাউন্ট নাই, আমি অ্যাকাউন্ট করে দিয়েছি, ক্যান্সেল করে দিয়েছি। এক সময় ছিল, এখানে আমি অনেকবার সিভি আপলোড করছি এক সময়। তো এখানে সাইন ইন করে আপনি এখানে কিন্তু সিভি আপলোড করে রাখতে পারবেন। সো এটা হচ্ছে তখন ওটা গিয়ে কি হয়, ওটা ওদের সিভি ব্যাংকে গিয়ে জমা হয়। সিভি ব্যাংকে জমা হলে ওরা যখন কোনো ভ্যাকেন্সি থাকে সিভি ব্যাংকে একটু নাড়াচাড়া করে দেখে যে এই রিলেটেড কোনো সিভি ব্যাংকে আছে কিনা। যদি সিভি ব্যাংকে থাকে, হোয়াট ইজ দিস, তো যদি কোনো সিভি ব্যাংকে এরকম সিভি পেয়ে থাকে তাহলে যেটা হয় যে তারা ওখান থেকে অনেক সময় কল করে। সো এটা হচ্ছে আপনার এই যে ওই মুহূর্তে বা ওই ক্ষেত্রে আপনি যখন কভার লেটার এবং সিভি আপনি আপলোড করে দিলেন বা পাঠিয়ে দিলেন, সেটাকে বলা হয় হচ্ছে লেটার অফ ইনকোয়ারি। তার মানে হচ্ছে আপনি জানেন না ভ্যাকেন্সি আছে কি নাই, বাট আপনার চাকরি দরকার বা ওখানে কাজ করার ক্ষেত্রে আপনি আগ্রহী, সেক্ষেত্রে আপনি যেচে পড়ে বা আগ বাড়িয়ে একটা কভার লেটার বা একটা সিভি পাঠায় রাখতেছেন। এটাই হচ্ছে লেটার অফ ইনকোয়ারি। ওকে, ভাইস ভার্সা আর কি। তো এটা জাস্ট থিওরিটিক্যাল ব্যাপার, এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট জেনে রাখা ভালো আর কি। তো লেটার অফ ইনকোয়ারি কি, লেটার অফ ইন্টারেস্ট কি, এটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা আসি যে লেখার ক্ষেত্রে, কভার লেটার লেখার ক্ষেত্রে 10টা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। কি সেই 10টা জিনিস? ফার্স্ট হচ্ছে যে এটা একটা স্পেসিফিক জব ওপেনিং এর জন্য। আপনি ধরেন অনেকের যেটা বদভ্যাস আছে সেটা হচ্ছে যে একটাই কভার লেটার লিখে ওটাই সব জায়গায় সেন্ড করে দেয়। নো, আমার যেমন ধরেন এখানে অনেকগুলো কভার লেটার আমি আপনাদেরকে দেখাইছি। কই গেল, এখানে এখানে দেখেন আমার যতগুলো কভার লেটার আছে প্রত্যেকটা কভার লেটার ডিফারেন্ট, একটা আরেকটার চেয়ে অনেক ডিফারেন্ট, এবং প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে নাম দিয়ে রাখি। প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম দিয়ে রাখি সো দ্যাট আই ক্যান আইডেন্টিফাই যে কোন সেক্টরে বা কোন ইন্ডাস্ট্রির জন্য আমি কি ধরনের কভার লেটার পাঠিয়ে যাবো। এগুলোই পরে আমার টেমপ্লেট হিসেবে কাজ করবে, বাট প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ একটু না একটু চেঞ্জ হবে। তো আপনি একটা টেমপ্লেট সব জায়গায় পাঠায়েন না, কাস্টমাইজ করে দিন, জব রিকোয়ারমেন্ট বুঝে সেই অনুযায়ী লিখে দিন। ওকে, আচ্ছা 2 নম্বর হচ্ছে যে স্কিল। তো মানে অনেক সময় যেটাকে বলা হয় যে কভার লেটার বা সিভি তৈরি করার ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি রুথলেস, আপনাকে নিষ্ঠুর হতে হবে। এখন আপনার প্রশ্ন করতে পারেন যে নিষ্ঠুর হতে হবে কি জন্য, এখানে কেন নিষ্ঠুর হবো? এখন দেখেন আমাদের প্রত্যেকের অনেক স্কিল আছে, আমরা প্রত্যেকে অনেক কাজ পারি। ফেসবুক খুললেই অজস্র প্রোফাইল, প্রত্যেকের প্রোফাইলে বিভিন্ন রকম স্কিল দেখা যায়। হ্যাঁ, ফেসবুক প্রোফাইলে কথা বলছে, সো বিভিন্ন রকম স্কিল দেখা যায়। আজকাল কি ধরনের স্কিল দেখা যায় যে ফুডি, আই ফুডি এটা একটা স্কিল, মানে সে খাবার খাইতে পারে বা সে খাবার খাইতে খুব পছন্দ করে, এটা একটা স্কিল। তারপর কি ফ্যাশন ব্লগার, মানে সে বিভিন্ন রকম জামা কাপড় কিনে পড়তে পছন্দ করে, সে একজন ফ্যাশনিস্টা, সে একজন ফ্যাশনিস্টা এবং সে একজন ফ্যাশন ব্লগার। হ্যাঁ, আচ্ছা তারপর আর কি ধরনের দেখা যায় যে ফ্রেন্ডলি, হ্যাঁ তারপর আরো কি কি আছে, কফি লাভার, স্ট্রিট ফুড। হ্যাঁ স্ট্রিট ফুড লাভার, কফি লাভার আরো নতুন, মানে পশ লোকজনের একদম কমন ক্রাইটেরিয়া হচ্ছে কফি লাভার। সে কফি পছন্দ করে, এটা একটা স্কিল, এটা তার একটা পার্সোনালিটি ট্রেট। মানে আই ডোন্ট নো হোয়াট কফি হ্যাজ টু ডু উইথ ওয়ান্স পার্সোনালিটি, টোটালি রিডিকুলাস। তারপর কিছু মানে অনেকের অনেক মেয়ের প্রোফাইলে যেটা দেখা যায়, যেটা মেয়েদেরটাই বেশি দেখা যায় আর কি,
সেটা হচ্ছে যে আই এম মাই ড্যাডিজ প্রিন্সেস। ঠিক আছে, বুঝলাম, বাট এটার মধ্যে স্কিলটা কোথায়? ড্যাডিজ প্রিন্সেস তো সব মেয়েই হয়ে থাকে, বাট ওয়ার ইজ দ্য স্কিল? আবার ছেলেদের ক্ষেত্রে থাকে হচ্ছে বাপের হোটেলে খাই। এটা তো ব্র্যাগ করার কোনো বিষয় না, এটা নিয়ে ব্র্যাগিং করার কোনো দরকার নাই। বুঝলাম তুমি তোমার বাপের হোটেলে খাও, ঠিক আছে, এটা নিয়ে ব্র্যাগ করার কোনো দরকার নাই ব্রো, দ্যাটস আ উইয়ার্ড ফ্লেক্স। আচ্ছা। তো এরকম উইয়ার্ড উইয়ার্ড অনেক ধরনের ফ্লেক্স দেখা যায় আজকালকার ইয়েতে। তো এখন দেখেন তো, কারণ এই জিনিসগুলো কেন হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের যার যাই আছে আমরা তাই নিয়ে কিন্তু অনেক গর্বিত। উই আর ভেরি মাচ হ্যাপি উইথ হোয়াট এভার উই হ্যাভ। সো যাই সে বাত হয় যে যার যে স্কিল আছে, যার যে ধরনের ক্যাপাবিলিটিস আছে, এটা নিয়ে সবাই অবশ্যই বেশ খানিকটা গর্বিত, বা আমরা মানে উই অ্যাপ্রিশিয়েট দ্যাট থিং। সো এখন যেটা হচ্ছে যে, কিন্তু সব স্কিল কিন্তু সব কাজে দরকার নাই। ধরেন আপনি সেলস এবং মার্কেটিং এ কাজ করতে যাচ্ছেন, সেখানে হচ্ছে আপনার পিপল স্কিলস দরকার, এখানে আপনার লোকজনের সাথে ভালো ব্যবহার করেন, ইউ আর অ্যান এক্সট্রোভার্ট, আপনি খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারেন, খুব সহজে কনভারসেশন ইনিশিয়েট করতে পারেন, সেই স্কিলগুলো কিন্তু কাজে লাগবে। আপনার বাদবাকি যে স্কিলগুলো আছে, যে আপনি খুব ক্রিয়েটিভ, অথবা আপনি খুব ভালো পেন্টিং করতে পারেন, আপনি খুব ভালো কুকিং করতে পারেন, হ্যাঁ, এগুলা কিন্তু ওখানে দরকার নাই। ওকে। আবার ধরেন আপনি যদি অ্যাকাউন্টসে, কোনো কোম্পানির হয়তো অ্যাকাউন্টসে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনার কি কি স্কিল দরকার পড়তে পারে? ইউ হ্যাভ টু বি গুড উইথ নাম্বারস, ইউ হ্যাভ টু বি গুড উইথ ক্যালকুলেশনস, ইউ হ্যাভ টু বি গুড উইথ এক্সেল, মাইক্রোসফট এক্সেলে আপনার ভালো হতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার অন্যান্য স্কিল কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, যতটা এই কয়টা স্কিল ইম্পর্টেন্ট। আপনার ওখানে কিন্তু ওইসব স্কিলের দরকার নাই, যে আপনি ইউ আর গুড উইথ পিপল, আপনি সহজে মানুষের সাথে মিশতে পারেন, হ্যাঁ, আপনি খুব ফ্রেন্ডলি, হ্যাঁ, এইগুলা কিন্তু আর ওখানে দরকার নাই। তো এই জন্য প্রত্যেকটা কাজের জন্য দেখতে হবে যে রিকোয়ার্ড স্কিল কোনগুলা, বা ওই কাজে আপনাকে আন্দাজ করে বের করতে হবে যে এই কাজে কি কোন কোন স্কিল দরকার পড়তে পারে। তো তখন আপনাকে নিজেকে ইভ্যালুয়েট করতে হবে যে এই স্কিলগুলোর মধ্যে থেকে কোন কোন স্কিলগুলো আমার আছে। তো এইটাই বলা হয়েছে যে ডিসক্রাইব ইউর রিলেটেড স্কিলস। আপনাকে কিন্তু এখানে কাটছাট করতে হবে, আপনার রিলেটেড স্কিল যেগুলা কভার লেটারে শুধুমাত্র ওই স্কিলগুলোই মেনশন করবেন। আর বাকি বাকি সব যে স্কিলগুলো আছে, যেগুলো এই কাজের সাথে এটার কোনো তাল্লুক নাই, সেগুলো এখানে মেনশন করার কোনো প্রয়োজন নাই। ওকে। ওকে, জাস্ট গিভ মি। জি ভাইয়া, হ্যাঁ, মানে বলেন। এরকম হচ্ছে যে রিকোয়ারমেন্ট দেখে আমরা সিভিটাকে এডিট করে দিব, অবশ্যই মানে প্রতিবারই? সিভিটাকে এডিট করার দরকার নেই, কভার লেটারটাকে আপনি ওই অনুযায়ী কাস্টমাইজ করবেন। সিভি যেটা আছে থাক, আচ্ছা কভার লেটারটাকে এডিট করতে হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। cool. আচ্ছা, জাস্ট এক্সকিউজ মি ফর আ মোমেন্ট। ওকে, সো ইয়া, তো হ্যাঁ, তো সিভিটাকে বারবার এডিট করার দরকার নাই, কভার লেটারটাকে কাস্টমাইজ করতে হয়। কারণ কভার লেটারে কিন্তু আপনি যেটা আগে বলছিলাম, সিভিতে তো বৃত্তান্ত থাকে যে আপনি শুরু থেকে এই পর্যন্ত কি কি করে আসছেন, বাট কভার লেটারে অতটা অপরচুনিটি নাই। কভার লেটারে শুধুমাত্র ওই জব রিলেটেড যা যা আপনার আছে সেটুকু মেনশন করতে পারবেন। আচ্ছা, মেক ইট পার্সোনাল হচ্ছে যে অ্যাড্রেসিং টু আ স্পেসিফিক পার্সন, তার মানে হচ্ছে অনেক সময় আমরা ভেগলি পাঠায় দিই যে টু হুম ইট মে কনসার্ন, হ্যাঁ, বা ডিয়ার কনসার্ন, বা ডিয়ার স্যার, ম্যাডাম, ওভাবে না করে আমরা যদি কারো নাম ইউজ করতে পারি তাহলে সুবিধা। এখন অনেকে আপনারা বলতে পারেন যে নাম কোথা থেকে আমরা পাবো? আপনি যদি একটু চালাক হন তাহলে নামটা বের করা সম্ভব। যেমন একটা ট্যাকটিক আমি ইউজ করছি এক সময়, এখন মাঝে মাঝে, কিছুদিন আগেও ইউজ করছি। সেটা হচ্ছে, ধরেন আপনি এসিআই তে অ্যাপ্লাই করবেন, বা ধরে নিলাম এইচএনএম এর বাংলাদেশ অফিসে আপনি অ্যাপ্লাই করবেন। তো এইচএনএম এর বাংলাদেশ অফিসে একটা ফোন নাম্বার আছে, যেমন যে আমরা এখানে দেখি বের করা যায় কিনা। এই যে এইচএনএম বাংলাদেশ, তো এই যে দেখেন, এই যে এইচএনএম বাংলাদেশ, তো এইচএনএম বাংলাদেশের অফিসটা কোথায়? এটা হচ্ছে ফারিস লিমিটেড, পালস ট্রেডিং, ফারিস লিমিটেড। তো এটার কোম্পানি, এটার অফিস হচ্ছে এই যে গুলশান 2-এ, মোস্ট প্রবাবলি গুলশান 2-তে। এই যে ফোন নাম্বার দেওয়া আছে,
তো এই ফোন নাম্বার যদি আপনি ফোন করেন, ফোনটা যাবে কোথায়? ফোনটা যাবে হচ্ছে ওদের যে সেন্ট্রাল রিসেপশন থাকে, ওই এইচএন অফিসটা হচ্ছে 4 তলা মোস্ট প্রবাবলি। তো সেকেন্ড ফ্লোরে হচ্ছে ওদের ইয়েটা থাকে, সেকেন্ড ফ্লোরে ওদের হোয়াট এইচএনএম ও দারাজ.com এর সাথে ইয়ে করছে, এই পার্টনারশিপ করছে, দ্যাটস উইয়ার্ড। এনিওয়েজ, সো যেটা হচ্ছে যে, তো এখানে ফোন দিলে তাদের সেন্ট্রাল যে ইয়ে আছে, সেন্ট্রাল রিসেপশনে ওখানে যায়। তো ওখানে আপনি ফোন করে কিন্তু জেনে নিতে পারেন যে হু ইজ দ্য এইচআর ম্যানেজার হিয়ার, বা হু ইজ দ্য এইচআর এক্সিকিউটিভ, বা হু ইজ দ্য এইচআর প্রফেশনাল হু ইজ হ্যান্ডলিং রিক্রুটমেন্ট, অথবা রিক্রুটমেন্ট ম্যানেজার কে, তার নামটা কিন্তু আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। আপনি হয়তো বলতে পারেন যে হি হ্যাজ আমি হয়তো অনেক সময় দুষ্টামি করে এটা করি যে ওনার জন্য একটা প্যাকেজ আছে, তাই একটু নামটা শিওর হয়ে নিচ্ছি। বা আপনি সোজা কথা অনেক ক্ষেত্রে আমি অনেস্টলি বলে দিই যে আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাইং ফর এ জব, তো আমি আমার কভার লেটার বা সিভিতে ওনার নামটা লিখতে যাচ্ছি, এই জন্য জিজ্ঞেস করা। হ্যাঁ, এটা আমি বলতেছি যে এটা সব জায়গায় কিন্তু কাজ করবে না, আগে থেকেই বলে রাখতে। আপনারা হয়তো বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব, এটা হতে পারে না, হ্যাঁ তেন হবে যাবে। হ্যাঁ, এটা আই অ্যাডমিট সব জায়গায় হয়তো কাজ নাও করতে পারে, অনেক জায়গায় কাজ করবে, অনেক জায়গায় কাজ করবে না, 50-50। বাট যদি কালেক্ট করা সম্ভব হয়, ডেফিনেটলি ইউজ দ্যাট। আপনি সেক্ষেত্রে যেমন ধরেন এই যে এখানে যেমন কভার লেটার আমি কি লিখছিলাম যে ডিয়ার কনসার্ন, হ্যাঁ এখানে লিখছিলাম হচ্ছে ডিয়ার কনসার্ন, ডিয়ার কনসার্ন না লিখে ধরে নিলাম যে আমি ফোন করে জানতে পারছি যে এইচআর ম্যানেজারের নাম হচ্ছে রাশেদুল হক। সো ডিয়ার মিস্টার রাশেদ, আমি হয়তো লিখবো ডিয়ার মিস্টার রাশেদ। হ্যাঁ, বা ডিয়ার মিস্টার রাশেদ লিখবো না, লিখবো ডিয়ার মিস্টার হক। ডিয়ার রাশেদ অথবা লিখবো ডিয়ার মিস্টার হক। ডিয়ার মিস্টার হক লেখাটাই বেটার, দ্যাট সাউন্ডস মোর ফর্মাল। স্যার হ্যাঁ, এইচআর লিখলে হবে না, এইচআর বরাবর? এইচআর লিখলেও তো যেটা তো এই ভেগলি হয়ে গেল, তাইলে ওই যে পার্সোনাল টাচটা আর আনা সম্ভব হলো না, তাইলেও মনে হবে যেটা জাস্ট একটা, জানি না বা জানা সম্ভব না, তখন কিন্তু আমরা এইচআর লিখি। আমি হ্যাঁ যখন নামটা জানা সম্ভব হচ্ছে না, তখন এইচআর লেখেন, ডিয়ার কনসার্ন লেখেন, একটা লিখলেই হলো, সমস্যা নাই, তখন সমস্যা নাই। ঠিক আছে, ওকে। Just give me a second. কি ব্যাপার, এগুলো সব উল্টা পুল্টা হয়ে যাচ্ছে কেন? এনিওয়েজ, ওকে। সো এভাবে আপনি পার্সোনাল টাচটা ওখানে দিতে পারেন। আচ্ছা, আর ক্রিয়েট এ ক্যাচি ওপেনার। ক্যাচি ওপেনার মানে হচ্ছে যে কভার লেটারের প্রথম যে 2-3টা সেন্টেন্স লিখবেন, প্রথম 2-3টা সেন্টেন্স ধামাকেদার হওয়া চাই, খুব স্ট্রং, খুব মানে ইম্প্যাক্টফুল হওয়া চাই। কারণ হচ্ছে দেখেন, ক্রিকেটের পরিভাষা যদি বলি, সবসময় বলা হয় কিন্তু ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যান। হ্যাঁ, ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যান, ড্যাশিং তামিম ইকবাল, হ্যাঁ ড্যাশিং শাহিদ আফ্রিদি, হ্যান ত্যান হাবিজাবি। কিন্তু কখনো বলা হয় না যে ড্যাশিং মিডল অর্ডার ব্যাটসম্যান বা ড্যাশিং লোয়ার অর্ডার ব্যাটসম্যান। ওপেনারদের সবসময় ড্যাশিং হতে হয়, কারণ হচ্ছে ওপেনারদের উপরে দায়িত্ব অনেক বেশি। টোটাল রান কত হবে, কিরকম টিমের পারফরমেন্স কি হবে, হ্যাঁ ওই অনেক কিছু ডিপেন্ড করে ওপেনারদের উপরে। তো দে হ্যাভ টু বি ড্যাশিং। তো ওপেনিংটা স্ট্রং হওয়া চাই। আচ্ছা, দেন হচ্ছে যে ইনক্লুড ভাইটাল ইনফরমেশন। ভাইটাল ইনফরমেশন মানে এই না যে আপনার ব্লাড প্রেশার কত, কোলেস্ট্রল কত, এগুলো না। ভাইটাল ইনফরমেশন মানে হচ্ছে আপনার নাম, অ্যাড্রেস, পাতা যা আছে সবকিছু। সোজা কথা যে অফিস থেকে যদি আপনাকে খুঁজে বের করতে চায়, যে অফিসে আপনি অ্যাপ্লাই করলেন বা যেখানে আপনি অ্যাপ্লাই করলেন, সেখান থেকে আপনাকে যাতে খুঁজে পাওয়া যায়, সেই জিনিসটা যাতে সম্ভব হয় সেটাই। তো আপনার নাম তো জানা লাগবে তাদের অবশ্যই, আপনার অ্যাড্রেস, যদি আপনাকে কোনো অফিসিয়াল লেটার পাঠাতে যায় তো অ্যাড্রেস লাগবে, আপনার ফোন নাম্বার লাগবে, আপনার ইমেল আইডি লাগবে, আর হচ্ছে অনেক সময় অনেকে স্কাইপ আইডি টাইডি দিয়ে দেয়, এখন আর ওগুলি ইউজ করে না, কারণ এখন তো জুম আছে, গুগল মিট আছে, ওগুলোর জন্য কোনো আইডি ফাইডির দরকার পড়ে না, তো এখন আর ওটা ম্যান্ডেটরি না। তবে ভাইটাল ইনফরমেশন ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, যে আপনার ধরেন 2টা ফোন নাম্বার, হ্যাঁ আপনার 2টা ফোন নাম্বার, আপনাদের এখানে কার কার 2টা ফোন নাম্বার আছে, বা এটুকু বলেন যে কার একের অধিক ফোন নাম্বার আছে, এখানে এমন কেউ আছেন? জি ভাই, আমার আছে। আচ্ছা আচ্ছা, কয়টা? জি ভাই, আছে দুটো। ম্যাক্সিমাম কয়টা আছে এখানে? সবচেয়ে বেশি নাম্বার কার আছে বলেন তো একটু? দুইটাই আছে। দুইটা আছে আর আচ্ছা, নিউজ আছে। দুইটার বেশি কারো আছে? কেউ কি আছেন যার দুইটার আমি বেশি বলি, আছে? আমার যেমন প্রথমে যে একটা ফোন নাম্বারই দেওয়া, মানে যেখানে কল করে পাবে, বাট আমি পার্সোনাল ইনফরমেশনে 2টা নাম্বার দিছি। আচ্ছা আচ্ছা ডিটেইলস আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং দুইটার নাম্বারই তো অ্যাক্টিভ, রাইট?
জি আচ্ছা, দুইটার বেশি কারণ নাই এখানে, রাইট? ভাইয়া আমার আছে তিনটা। আচ্ছা, অ্যাক্টিভ তিনটা। দুইটা বাট এর আচ্ছা বেশিও আছে। আচ্ছা, তিনটাই কি অ্যাক্টিভ? জি ভাইয়া। ও ওকে ওকে। যেটা হচ্ছে যে যেটাই করেন আই উইড সে, বা আমার সাজেশন হচ্ছে যে আপনারা সিভি এবং কাভার লেটারে সেম নাম্বার ইউজ করেন। যেমন ধরেন আপনার দুইটা নাম্বার আছে, আপনি সিভিতে একটা দিলেন, কাভার লেটার দিলেন আরেকটা। এই কাজটা করেন না। আপনার একটা ফোন রাখেন যেটা জব হান্টিং এর জন্য, বা একটা ফোন নাম্বার রাখেন যেটা আপনি সবসময় আপনার সঙ্গে থাকে মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, আমারও একটাই নাম্বার, মোস্ট অফ দ্য পিপল আই থিঙ্ক এখন একটাই নাম্বার ইউজ করে, এবং কেউ কেউ হয়তো দুইটা নাম্বার ইউজ করে, হয়তো বাসার জন্য একটা, অফিসের জন্য একটা, বা বাসার জন্য একটা, বিজনেসের জন্য একটা, এরকম অনেকের হয়তো থাকতে পারে, বাট আমার একটা নাম্বারই হয়ে যায় আপাতত। একসময় আমারও দুইটা নাম্বার রাখা লাগতো, এখন আর লাগে না। সো যেটা হচ্ছে যে মাই সাজেশন ইজ যে কভার লেটারে যে নাম্বারটা আপনি দিচ্ছেন সিভিতেও যেন ওই নাম্বারটাই থাকে, ডিফার না করে। আপনার আরেকটা হয়তো নাম্বার থাকতে পারে, বাট এই দুইটা জায়গায় একটা নাম্বার ইউজ করেন। সেম গোজ ফর দ্য ইমেল আইডি এজ ওয়েল। যেমন আমার 8-10টা ইমেল আইডি আছে, জিমেল আছে অনেকগুলা, আউটলুক আছে, এওএল আছে, আমার অফিসের আছে দুইটা। হ্যাঁ, তো অনেকগুলা আমার ইমেল আইডি। তো এত ইমেল আইডির মধ্যে সব ইমেল আইডি কিন্তু আমি সিভি এবং কাভার লেটারে দেই না। আমার জব হান্টিং এর জন্য একটাই ইমেল আইডি আমি সেপারেট রাখি, আমার আউটলুক একটা ইমেল আইডি আছে, সেটা আমি কাভার লেটারে ওইটাই লিখি, সিভিতে ওইটাই লিখি। সো বেসিকলি, এবং অ্যাড্রেসের ক্ষেত্রেও কিন্তু সেম হতে পারে। অনেকের হয়তো গ্রামের বাড়ির অ্যাড্রেস আছে, বাট এখন টেম্পোরারিলি ঢাকায় থাকতেছেন। হ্যাঁ, তো আমি বলছি যে ঢাকার অ্যাড্রেসটা দেওয়াটাই এখন সুবিধাজনক আপনার জন্য, কারণ যেহেতু আপনি এখানেই জবটা করবেন। সো সেই ক্ষেত্রে গ্রামের বাড়ি এক জায়গায় আপনি ধরেন কাভার লেটারে দিলেন ঢাকার অ্যাড্রেস, সিভিতে দিলেন গ্রামের বাড়ির অ্যাড্রেস, এটা করেন না, দুটো জায়গায় একই অ্যাড্রেস দিয়ে। ওকে, পরে লাগলে তারা ভেরিফাই করে নিক, বা পরে যদি তারা জানতে চায় তখন আপনি জানেন যে হ্যাঁ আমার গ্রামের বাড়িতে একটা অ্যাড্রেস আছে, দ্যাটস ফাইন। বাট মাই মাই পয়েন্ট ইজ যে দুইটা জায়গায় যেন সেম সেট অফ ডিটেলস থাকে। ওকে, আচ্ছা, কিপ ইট ব্রিফ, এটা নিয়ে আমরা কথা বলছি। বি কনফিডেন্ট, বি ক্রিয়েটিভ, বি এনথুজিয়াস্টিক, এটা বলার জন্য বলা, লিখতে হবে কিভাবে এটা আমরা একটু পরে দেখছি। আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিপ কপিজ। ওই যে কভার লেটার যেটা দেখছেন যে আমিও আমার কভার লেটারগুলো কিন্তু কালেক্ট করি, যেখানে যেখানে আমি কভার লেটার পাঠাইছি ওগুলো আমি কালেক্ট করে রাখি। অনেকগুলো আবার ফেলেও দিছি, বাট কতগুলো যেগুলো দরকারি ওগুলো আমি রেখে দিছি। তো এরকম আপনাদের কভার লেটার যেগুলো আপনারা লিখতেছেন ওগুলো ডিলিট করে ফেলেন না, বা রিমুভ করে ফেলেন না, রেখে দিন। এগুলো পরে ফার্দার আপনার স্টাডি করতে কাজে লাগবে, বা ওগুলা ধরেন সিমিলার, আপনি ধরেন কোন একটা সেলস এবং মার্কেটিং কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছিলেন, পরে তার ধরে দেখা গেল 5-6 মাস পরে আপনি আবার আরেকটা সেলস এবং মার্কেটিং কোম্পানিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অতটা নতুন করে লিখতে হবে না, আপনি ওটাকে একটু মডিফাই করে ওটাকে টেমপ্লেট হিসেবে ইউজ করে কাজ চালাই দিতে পারবেন। তো ওটাতে আপনার টাইম সেভ হবে। আর 10 নম্বর পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রিকোয়েস্ট আর রেসপন্স, যেটাকে বলা হয় কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে হচ্ছে আপনার অনেক সময় ইমেলের শেষে এরকম, যারা ইমেল টিমেল করে থাকেন বা রেগুলার ইমেল করা লাগে, বা যে ইমেল করেছেন আগে, তারা অনেক সময় লিখেছেন না যে প্লিজ গেট ব্যাক টু মি অ্যাজ সুন অ্যাজ পসিবল, বা ওয়েটিং ফর ইউর কাইন্ড রেসপন্স, এরকম ধরনের একটা লাইন আমরা শেষে লিখি না, মনে আছে? জি ভাইয়া। এইটাকেই বলা হয় হচ্ছে কল টু অ্যাকশন। মানে হচ্ছে কি, আপনি একটা কাজের জন্য কিন্তু আহ্বান করতেছেন, সে যাতে আপনাকে তাড়াতাড়ি ফোন দেয়, বা সে যেন আপনাকে তাড়াতাড়ি ফাইলটা পাঠায় দেয়, অথবা সে যেন আপনাকে একটা রিপ্লাই দেয়। এই জিনিসটা কিন্তু আপনি এই কাজের জন্য তাকে আহ্বান করতেছেন, এই জন্য এটাকে বলা হয় কল টু অ্যাকশন, কাজের জন্য আহ্বান করা। সো কল টু অ্যাকশনটা অনেক জায়গায় কাজে আসে। এটা ইমেইলে লাগে, পাবলিক স্পিকিং এ লাগে, প্রেজেন্টেশনে লাগে, কভার লেটার লেখার ক্ষেত্রেও লাগে। তো এইসব জায়গাগুলোতে এটা খুবই দরকারি একটা জিনিস। তো অবশ্যই শেষে একটা কল টু অ্যাকশন থাকতে হবে। কল টু অ্যাকশন কিভাবে লিখতে হয় সেটা আমরা যখন স্ট্রাকচার দেখব তখনই আমরা দেখব। সো মোটামুটি থিওরি এই পর্যন্তই। থিওরির এই ব্যাপারগুলি আছে, এগুলো একটু মাথায় রাখলে হবে। এই প্রেজেন্টেশনটা আমি আপনাদের, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি আপনাদের দিয়ে দিব, আপনারা একটু পরে দেখে নিন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখন ডিরেক্টলি স্ট্রাকচারে চলে যাব। লেটস গো টু দ্য স্ট্রাকচার। আমি চাইলে এখান থেকে একটা কভার লেটার নিয়ে আপনাদের দেখাইতে পারতাম, বাট এখানে এগুলা হাইলি কাস্টমাইজড। আমি আপনাদের একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, এগুলো একদম স্ট্যান্ডার্ড না, কারণ এগুলা বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের জন্য বা বিভিন্ন ডিফারেন্ট ইন্ডাস্ট্রির জন্য লেখা, বাট এটাও দেখাবো পরে। বাট আমি আপাতত আগে স্ট্যান্ডার্ড একটা দেখিয়ে নিই আপনাদেরকে, তারপর এটা দেখি। ইয়ে তো দেখছি অবশ্যই যে নাম্বার, স্পিকিং অফ, এই অবস্থা কেন এটার, স্পিকিং অফ নাম্বারস, বিদেশে যেটা দেখছি যে বিদেশে সবাই একটাই নাম্বার ইউজ করে সাধারণত, মোস্ট অফ দ্য টাইম।
ভাইয়া হ্যাঁ জি তিনটা বলেন। নাম্বার হলেও দেখা গেছে যে আমরা আমার যখন কোনো অফিসিয়াল কাজে বা কোনো ব্যাংক কোথাও যেখানে নাম্বার দিতে হবে একটা নাম্বারই অলওয়েজ দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর ওইটাই, দেখা যাচ্ছে একটা নাম্বারই বেশি ইউজ হয় মোস্ট অফ দ্য টাইম, ইয়া। ওই নাম্বারটা মানে সবাই জানে হ্যাঁ 2005 সাল থেকে ওই হ্যাঁ, নাম্বারটা ভাইয়া। না তো আমার এ আম্মুরও, পর্যন্ত সবাই জানে। আমার আম্মুরও তিনটা নাম্বার। আম্মুর হচ্ছে কি যে আমাদের যে ফোনগুলা ধরেন আমি আমার ছোট বোন আমাদের যে ফোনগুলা পুরানা হয়ে যায় ওটা আম্মুরে দিয়ে দিয়ে সাধারণত এটাই হয় ফ্যামিলির মধ্যে। তো আম্মু যেটা চেষ্টা করে যে সবগুলা ফোনে বাঁচায় রাখার খুব চেষ্টা করে, যে সবগুলা ফোনে অ্যাক্টিভ রাখার চেষ্টা করে। তুই যেটা করে প্রত্যেকটা ফোনের মধ্যে একটা সিম ভরে রেখে দেয়, বাট বেসিক্যালি একটা নাম্বারই আছে ওনার যেটা উনি সব বেশি মোস্ট অফ দ্য প্লেসেস উনি হয়তো ওই নাম্বারটাই বেশি ইউজ করেন, বাকি দুটো নাম্বার খুব একটা বেশি ইউজ হয় না। আমিও তাই করি ভাই, একটা বাসায় থাকে দুইটা সেটে থাকে কিন্তু এই একটা নাম্বারই অলওয়েজ দেওয়া হয় সব জায়গায়, মানে অন্য এক্স্যাক্টলি কোনো নাম্বার নেই। এক্স্যাক্টলি কারণ হচ্ছে যে এত সময় করে এত সময়, একটা সময় ছিল যখন ওই ফক টাইম নিয়ে লোকজন যখন বেশি মাতামাতি করতো, হ্যাঁ, সকালে এক সিম, সন্ধ্যায় আরেক সিম, রাত 12টার পরে আবার আরেক সিম, হ্যাঁ, আনলিমিটেড। প্রথম প্রথম যখন ডাটা ইউজ করা শুরু করে, প্রথম প্রথম যখন টক টাইম পায়, ওই সময় একটা ক্রেজ ছিল। এখন আর ওই সেগুলো এয়ারটেল সিম বলা ভাইয়া। হয় না, হুম হ্যাঁ, মোবাইলটা এয়ারটেল দিই। সিম এরকম করে মনে করা হয় 7-8টা কেনা হয়ে গেছিল, এক্স্যাক্টলি, বাট কোনোটা ইউজ করা হয় না। এয়ারটেল না শুধু যে গ্রামীণ ফোনের হ্যাঁ, ডিজুস যখন আসলো, ও মাই গড খুব বেচাকেনা করছিল এরা এগুলো দিয়ে। তো ওটা একটা সময় ছিল। আর এখন তো সিম রেজিস্ট্রেশন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আপনার আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে পাট করে সিম কিনে ফেলতে পারবেন না, ওখানে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে তারপর আপনার সিম কিনতে হয়। তো এখন এই জন্য মানে লোকজনের এখন ওই মাল্টিপল সিম রাখার যে টেন্ডেন্সিটা, এটা অনেকাংশে কমে গেছে। দিস ইজ গুড অ্যাকচুয়ালি। এটা এখন দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড। আচ্ছা, এখন এই যে যে জিনিসটা আপনার সামনে আমি একটু জুম করি তাহলে দেখতে সুবিধা হবে। এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্কেলেটন, এটা হচ্ছে একটা খালি সিভি, মানে খালি কাভার লেটার আর কি, এটার মধ্যে কিছু লেখা নাই। এটা জাস্ট হচ্ছে এটার কঙ্কালটা, একটা কাভার লেটারের কঙ্কাল হচ্ছে এটা। ওকে, তো আমরা শুরুতে দেখি কি কি থাকে। শুরুতে থাকে হচ্ছে আপনার নাম, আপনার অ্যাড্রেস অ্যান্ড দেন হাবি যাবি, যেরকমটা আমি আমি প্যারালালি আমারটাও খুলে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। প্যারালালি আমি আমি এখানে জায়গা বাঁচায় ফেলি কিছুটা, কারণ ইটস অল অ্যাবাউট সেভিং স্পেস ফর রাইটিং মোর ইম্পর্টেন্ট স্টাফ। এটাই খুলি। ওকে, তো এই যে এখানে দেখেন আমি এক লাইনে আমার ডিটেলসটা দিয়ে দিছি। ওকে, আমি এক লাইনে আমার ডিটেলসটা দিয়ে রাখছি। তো এখানে নিচে নিচে লিখলে হয়তো আরেকটু জায়গা খেয়ে ফেলতো। আমার মোটামুটি নিচে স্পেস আছে, আমি চাইলে লিখতে পারতাম, বাট আমি মনে করছি যে না, দরকার নেই। সো এই জন্য আমি ওভাবে দেই নাই। এভাবে আপনি চাইলে দুইভাবে লিখতে পারেন, আপনি এভাবে নিচে নিচেও লিখতে পারেন, অথবা ওই যে আমি যেভাবে এক লাইনে দিছি এরকম যে ডিভাইডার দিয়ে এভাবে আপনি লিখতে পারেন। টোটালি আপ টু ইউ। আচ্ছা, দেন হচ্ছে কি লেখা আছে, এবং এই যে দেখেন এখানে পাশে আমি লিখে রাখছি দিস শুড লুক দ্য সেম অ্যাজ অন ইয়োর রেজুমে। তার মানে আপনার রেজুমেতে, আপনার সিভিতে আপনি যেই নাম, যেই অ্যাড্রেস, যেই ফোন নাম্বার, যেই ইমেল আইডি দিছেন ওইটার মতোই এটা হওয়া চাই। ওখানে একরকম আর এখানে আরেক রকম যেন না থাকে। ওকে, সেক্ষেত্রে এইচআর কনফিউজড হয়ে যায়, বিরক্ত হয়, বরং এটা আমি দেখছি অনেক এইচআর প্রফেশনাল বিরক্ত হইতে এটা নিয়ে। আচ্ছা, ডেট অফ রাইটিং। ডেট অফ রাইটিং মানে হচ্ছে যে কত তারিখে আপনি এটা লিখতেছেন। তো টেকনিক্যালি এটাই, ধরেন আজকে হচ্ছে 27 তারিখ, এখন আমি একটা জায়গায় অ্যাপ্লাই করব, আমি লেটারটা পাঠাবো ধরেন কালকে, আমি লিখতেছি আজকে রাত্রে। তো এখন এখানে আমার কোন ডেট দেওয়া উচিত? আমার এখানে তো টেকনিক্যালি 27 তারিখ লেখা উচিত, বাট না, এটা ডেট অফ রাইটিং লেখা হলেও এখানে আপনি যেটা হচ্ছে যে তারিখ আপনি পাঠাচ্ছেন সেই তারিখটা আপনি দিবেন, সেই ডেটটাই আপনি দিবেন। ধরেন আপনি আজকে লিখতেছেন 27 তারিখে, বাট আপনি পাঠাবেন কালকে, তো আপনি 28 তারিখের ডেটটা, সোজা কথা এখানে এটা হচ্ছে পাঠানোর ডেট। ইটস নট অ্যাকচুয়ালি ডেট অফ রাইটিং, ইটস অ্যাকচুয়ালি ডেট অফ সেন্ডিং। যে তারিখে আপনি পাঠাচ্ছেন সেই ডেটটা দিলেই হবে। এই ডেটটা আপনি এখানেও দিতে পারেন, এখানে এই কর্নারও দিতে পারেন, এই যে উপরে টপ রাইট কর্নারও আপনি দিতে পারেন, অথবা একদম নিচে এই যে সিগনেচার করার পরে নিচে সিগনেচারের নিচেও আপনি দিতে পারেন। টোটালি আপ টু ইউ। তিন জায়গা যে কোনো এক জায়গায় দিলেই হবে, বাট কোন এক জায়গায় যেন থাকে। আপনি এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, অথবা এখানেও নিচেও রাখতে পারেন, যে কোনো এক জায়গায় দিলেই হবে। আচ্ছা, দেন হচ্ছে এখন কার কাছে পাঠাচ্ছেন, তার মানে এতক্ষণ আপনি দিলেন হচ্ছে প্রেরক। আমরা ছোটবেলায় চিঠি লিখতাম না, এই বাবার কাছে টাকা চাইয়া পত্র লিখো, তারপর কি পরীক্ষার ফলাফল জানাইয়া, খুশি সংবাদ জানাইয়া পত্র লিখো, হ্যাঁ, এরকম কি কি যেন থাকতো না, মনে নেই আমার অ্যাকচুয়ালি, অনেক আগে লিখছি তো। তো ওখানে আবার নিচে আমাদের একটা ইয়া করা লাগতো, কি জানি একটা খাম আঁকা লাগতো খামের উপরে, খামের জন্য আবার মার্কস ছিল, খামের জন্য 2 মার্কস না কত জানি ছিল। 10 মার্কের লেটার চিঠি লেখা থাকলে 8 মার্ক থাকতো হচ্ছে চিঠিতে, আর 2 মার্ক না 1 মার্ক থাকতো হচ্ছে ওটা না দিলে 1 মার্ক না 2 মার্ক কেটে রাখতো।
আমাদের স্কুলে এটা করতাম, আমি জানি না আপনাদের কি অবস্থা ছিল। তো এখানে আবার লেখা লাগতো প্রেরক, প্রাপক, ডাক টিকেট। ও মাই গড, আমার ওই প্রেরকে আর প্রাপকে সবসময় প্যাচ লেগে যেত, যে কোনটা এই সাইড আর কোনটা ওই সাইডে, প্রায় প্যাচ লাগতো। যাই হোক, ভাই আমি এটা এখনো আমার লাগে। তাই থ্যাংক গড এখন, থ্যাংক গড এখন হ্যাঁ, এগুলো লেখা আমারও লাগে না হয়, এখনো। আমারই সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, আমার কি জানি পরে শিখাই দিছিল যে যেই সাইডে ডাক টিকেট ওই সাইড হচ্ছে প্রাপক, তারপর থেকে ভুল কমে গেছে, ভুল হওয়া কমে গেছিল আর কি। যাই হোক, তো এই যে এতক্ষণ আপনি লিখছেন হচ্ছে প্রেরক, এখন লিখবেন হচ্ছে প্রাপক, ঠিক আছে? তো এখন হচ্ছে প্রাপক মানে হচ্ছে কার কার কাছে আপনি পাঠাচ্ছেন। এখন আপনি যদি যার কাছে পাঠাচ্ছেন তার নাম অ্যাড্রেস যদি আপনি জানতে পারেন তাহলে দিবেন, নাহলে দিবেন না। এখন একটু যদি আপনি চালাক হন, যেমন আমি বিডি জবস একটা জিনিস দেখাই, একটু চালাক হতে হয়। আমার বিডি জবস কই, মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ক্ষেত্রে ওখানে এত কিছু না দিলেও চলবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে শুধুমাত্র বডিটুকু লিখলে হয়, ওখানে অত অ্যাড্রেস দেওয়ার কিছু নাই। বাট এখন জব হান্টিং এর ব্যাপারে যদি আমরা যাই, ধরেন ইয়েতেই যাই, গার্মেন্টস সেক্টরেই যাই, গার্মেন্টস সেক্টরে সবচেয়ে বেশি ইয়া থাকে, কি বলে, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি থাকে সবসময়। আর লোকজন বলতেছে কি চাকরি নাই, চাকরির বাজার বন্ধ। তাহলে বিডি জবসে এই যে শত শত এইগুলি কি, এই যে এন্ট্রিগুলো যে 313, 414, 104, এগুলি কি? যেটা বন্ধ সেটা হচ্ছে সরকারি জব, আর আমরা সবাই তো আর সরকারি জব নিয়ে বসে নাই, তাই না? আচ্ছা, প্যাসিফিক জিন্স খুব নামকরা কোম্পানি। প্যাসিফিক জিন্সের যে মালিক, তার সাথে অনেকবার দেখা হয়েছে বিভিন্ন মিটিং এ। ভালো কোম্পানি। দেখি আরে কি দিছে এখানে, এই যে, আচ্ছা, এই যে দেখেন, এখানে কার কাছে আপনি পাঠাবেন তার নাম ধাম কিন্তু কিছু লেখা নাই, বাট নিচে দেখেন এই যে কোম্পানির অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেওয়া আছে। তো অ্যাটলিস্ট আপনি এটা লিখতে পারেন, এখানে যখন আসবেন আপনি স্ট্রাকচার এই জায়গাটা যখন আসবেন, এখানে নেম দরকার নেই, আপনি লিখলেন দ্য এইচআর ম্যানেজার বা দ্য রিক্রুটমেন্ট ম্যানেজার লিখে আপনি এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কপি করবেন। হ্যাঁ, পুরোটা কেন আসতেছে? আচ্ছা, কপি করে ওইটুকু পরে মুছে দিয়েন, বাট এই যে কপি করে অ্যাড্রেসটা কপি করে আপনি ওখানে পেস্ট করে দিলেন, বাস, কিছু তো থাকলো, তাই না? এভাবে করা যায়। আর অথবা আপনি যেটা করতে পারেন, যদি এখানে তারা না দিয়ে থাকে, অনেক সময় রিক্রুটারের নাম দেওয়া থাকে যে সেন্ড ইউর সিভি টু অমুক ইমেল আইডি টু রাশেদুল হক বা টু আহমেদ হোসেন, এরকম টাইপের কিছু একটা দেওয়া থাকে। ওখানে যদি নাম দেওয়া থাকে, এই নিচের অংশটা এই জন্য সবসময় যেখানে অ্যাপ্লাই করতেছেন নিচের অংশটা খুব খেয়াল করে দেখবেন। যেমন ধরেন এই যে এখানে দেখি, এখানে যে নিচে সাধারণত এই জায়গাতে ডিটেলসগুলো, এই যে এই জায়গাতে এই যে এই রিড বিফোর অ্যাপ্লাই, এই জায়গার মধ্যে আর এই জায়গার মধ্যে সাধারণত লিখে দেওয়া থাকে যে কার কাছে অ্যাপ্লাই করতে হবে বা কোন অ্যাড্রেস, অনেক ডিটেলস এখানে দেওয়া থাকে। তো পুরোটা পড়ে দেখবেন, টপ টু বটম, এই জন্য পড়ে দেখতে হয় জব অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, আচ্ছা, তো এটা গেল। দেন এখন হচ্ছে সম্ভাষণের বেলা। আপনি তাকে সম্ভাষণ করবেন যে ডিয়ার স্যার বা অমুক, হ্যাঁ? তো ধরেন যেটা নিয়ম সেটা হচ্ছে যে লাস্ট নেম ইউজ করা এবং ফর্মালি সম্বোধন করা, কারণ তার সাথে আপনার কখনো দেখা হয় নাই, প্রথমবার আপনাদের মধ্যে চিঠি আদান প্রদান হচ্ছে বা প্রথমবার কমিউনিকেশন হচ্ছে, সেটা কথা রিটেন ফর্মে তাও। তো উচিত হচ্ছে ডিয়ার মিস্টার লাস্ট নেম লেখা। যেমন ধরেন আপনি যার কাছে চিঠিটা পাঠাচ্ছেন তার নাম ধরলাম সাজেদুর রহমান, হ্যাঁ? তো আপনি তাহলে কি লিখবেন? ডিয়ার মিস্টার রহমান, ডিয়ার মিস্টার সাজেদুর না, কিন্তু সাজেদুরটা হচ্ছে তার ডাক নাম, বা সাজেদ হচ্ছে তার ডাক নাম। তার ফর্মাল নাম হচ্ছে ফর্মাল নাম ধরে যদি ডাকতে হয় তাহলে আপনাকে বলতে হবে ডিয়ার মিস্টার রহমান। অনেকে ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম লেখে। ডিয়ার স্যার ম্যাডাম আবার ঝামেলা। আপনার রিক্রুটার যদি ধরেন ম্যাডাম হয়, আপনি লিখলেন স্যার, তাহলে তো ঝামেলা। তাই না? তো বেস্ট হচ্ছে যে যদি যেখানে আপনি নামধাম জানেন না এবং আপনি জেন্ডারের ব্যাপারে শিওর না, সেক্ষেত্রে লিখবেন ডিয়ার কনসার্ন। অনেকে যেটা ভুল করে, কমন মিস্টেক যেটা, সেটা হচ্ছে লেখে হচ্ছে এটা, ডিয়ার কনসার্নস, বা অনেকে লেখে ডিয়ার কনসার্ন। এই দুটাই ভুল। কারণ কনসার্ন মানে হচ্ছে, এটা যখন শুধু কনসার্ন আপনি বলতেছেন তার মানে হচ্ছে বিজনেস কনসার্ন। প্রত্যেকটা বিজনেসের একটা কনসার্ন থাকে না, বা সিস্টার কনসার্ন থাকে না? যেমন ধরেন প্রাণ আরএফএল এর বেস্ট বাইটা হচ্ছে প্রাণ আরএফএল এর একটা সিস্টার কনসার্ন, হ্যাঁ? তারপর হচ্ছে ওই যে টেস্টি ট্রিট না যে কি যেন একটা আছে, ওটাও প্রাণ আরএফএল এর আরেকটা সিস্টার কনসার্ন। তারপর স্বপ্ন যে রিটেল স্টোর গুলো আছে, এটা হচ্ছে এসিআই এর এটা হচ্ছে এসিআই এর রিটেল কনসার্ন। তো ডিয়ার কনসার্ন মানে ওই দিকে চলে যায়, বাট আপনাকে লিখতে হবে হচ্ছে এইটা,
ডিয়ার কনসার্নড, তার মানে হচ্ছে এই ব্যাপারে যিনি কনসার্নড, যিনি এই বিষয়টি দেখছেন। ডিয়ার কনসার্ন মানে হচ্ছে যে অমুক যেই ব্যক্তি এই ব্যাপারটি দেখছেন, যে রিক্রুটমেন্টের ব্যাপারটি দেখছেন, তো আপনারা কি লিখবেন? ডিয়ার কনসার্নড। মনে থাকবে বিষয়টা? বুঝা গেল এটা? কেন কনসার্নস বা কনসার্ন লিখবেন না, কনসার্ন কেন লিখতে হবে, বুঝা গেল এটুকু? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। হ্যাঁ, এই ভুলটা জি কখনো করবেন ভাইয়া। না। এবং ট্রাস্ট মি, আপনি যদি 10 জনকে 10টা কভার লেটার লিখতে দেন, এর মধ্যে 80% মানুষকে আপনি দেখবেন ওই যে কনসার্ন অথবা ডিয়ার কনসার্ন লিখতে। অনেক শিক্ষিত মানুষ এই কাজটা করে, অনেক হাইলি কোয়ালিফাইড মানুষ এই ভুলটা করে, বাট অ্যাকচুয়াল যেটা লেখা হচ্ছে সেটা হচ্ছে ডিয়ার কনসার্ন। কারণ কনসার্নস বা ডিয়ার কনসার্ন ডাজন্ট মেক সেন্স। এখানে অ্যাডজেক্টিভ বসাতে হয়, সোজা কথা দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো কনসার্নস আর কনসার্ন এটা তো নাউন হয়ে যায়, আপনি তো নাউন বসাতে পারবেন না, আপনাকে বসাতে হবে অ্যাডজেক্টিভ, ডিয়ার কনসার্ন। কারণ আপনি এখানে নাউন তো আপনার পক্ষে বসানো সম্ভব না, কারণ আপনি তার নাম জানেন না, সিম্পল এজ দ্যাট। আচ্ছা, তো এটা গেল। তো আপনি শুধুমাত্র যদি কারো নাম ধাম কিছুই যদি জানা না থাকে, জাস্ট ডিয়ার কনসার্ন লিখে দিবেন, যেরকমটা আমি লিখছি, যে দেখেন এখানে আমিও লিখছি ডিয়ার কনসার্ন। ওকে, এবং আমি কি লিখছি এখানে, আমি অ্যাড্রেসও দেই নাই, কারণ এটা অবশ্য জাস্ট ইমেল অ্যাড্রেস দেওয়া ছিল, অফিসের অ্যাড্রেস দেওয়া ছিল না। তো আমি লিখছি দ্য রিক্রুটিং কমিটি। আপনি এটাও লিখতে পারেন, এটার এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নাই, আপনার ইচ্ছা। টু দ্য এইচআর ম্যানেজার লিখতে পারেন, টু দ্য রিক্রুটার ম্যানেজার লিখতে পারেন, টু দ্য এইচআর ডিপার্টমেন্ট লিখতে পারেন, টু দ্য রিক্রুটিং কমিটি লিখতে পারেন, আপনার ইচ্ছা। আমি ইচ্ছা করে রিক্রুটিং কমিটি লিখছি কি জন্য? কারণ আমি জানি যে লোকজন সাধারণত রিক্রুটিং কমিটি লেখে না, এটা দেখলে একটু চোখে লাগবে, এই জন্য আমি এটা দিয়ে রাখছি, জাস্ট টু স্ট্যান্ড আউট ফ্রম দ্য রেস্ট অফ দ্য পিপল। ওকে, আচ্ছা, এখন কভার লেটার দুইটা স্ট্রাকচারে লেখা যায়, একটা হচ্ছে 3 প্যারাগ্রাফ আর একটা হচ্ছে 4 প্যারাগ্রাফ। হ্যাঁ, 4টা প্যারা আর কি। আমি সাধারণত 3 প্যারা স্ট্রাকচার ফলো করি, অনেক সময় 4 প্যারা দেই, এটা ক্ষেত্র বিশেষে। বাট আমরা এখানে দুটার নিয়েই কথা বলবো, 3 প্যারাগ্রাফ 4 প্যারাগ্রাফ দুটেই, এবং দুটার মধ্যে লেখার মধ্যে কোনো ডিফারেন্স নাই, জাস্ট প্যারাটা কোন জায়গায় করবেন সেটা নিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা। এখন ফার্স্ট প্যারাগ্রাফে আমরা প্রথমে 3 প্যারাগ্রাফ স্ট্রাকচারটা দেখি, তারপর তাহলে আমাদের 4 প্যারাগ্রাফ স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট প্যারাগ্রাফে এখানে কিন্তু কিছু লেখা নেই, এখানে জাস্ট লেখা আছে কি কি লিখতে হয় এটার মধ্যে। ফার্স্ট প্যারাগ্রাফে 3টা জিনিস ম্যান্ডেটরি। এক নাম্বার হচ্ছে যে আপনি কোন জবের জন্য অ্যাপ্লাই করতেছেন, কোন জবটার জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, মানে কোন পজিশনের জন্য। হ্যাঁ, কোন পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, এবং এইটা আপনি কোথা থেকে দেখছেন, কোন মানে অ্যাডভার্টাইজমেন্টটা আপনি কোথায় দেখেছেন, এবং এটা কত ডেটের অ্যাডভার্টাইজমেন্ট ছিল। যেমন ধরেন আপনি বিডি জবসে দেখলেন যে এই মাসের 15 তারিখে সেলস এক্সিকিউটিভ হিসেবে একটা সেলস এক্সিকিউটিভের জন্য একটা ভ্যাকেন্সি দেওয়া আছে। তো আপনি লিখে দিবেন যে হ্যালো ডিয়ার কনসার্ন, আই এম অ্যাপ্লাইং ফর দ্য সেলস এক্সিকিউটিভ পজিশন which was advertised on BD Jobs on 15 ডিসেম্বর। বাস শেষ। প্রথম প্যারাগ্রাফে বা প্রথম প্যারাতে এই একটা লাইনই থাকতো, এবং এরকমটাই দেখেন আমি ওরকম ভাবেই লিখছি। এই যে আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ। এখানে আমি সোর্স এবং ডেট দেই নাই কি জন্য? কারণ এটা লিঙ্কডইন থেকে পাওয়া ছিল। বাট আপনাদের লিখতে হবে যে কোন জায়গায় কত তারিখের অ্যাডভার্টাইজমেন্ট ওটা ছিল। ওকে, আচ্ছা, এখন সেকেন্ড প্যারাগ্রাফে, তো ফার্স্ট প্যারাগ্রাফে আর কিছু দরকার নেই, জাস্ট একটা লাইনই যথেষ্ট, জাস্ট একটা লাইন। একটা লাইনের মধ্যে কি থাকবে? 3টা জিনিস, আবার বলতেছি। এক হচ্ছে কোন ডেজিগনেশনের জন্য বা কোন পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, কত তারিখের অ্যাডভার্টাইজমেন্ট ছিল, আর অ্যাডভার্টাইজমেন্টটা আপনি কোথায় দেখেছেন। এটা আপনি হয়তো বা লিঙ্কডইনে দেখছেন, বিডি জবসে দেখছেন, হয়তো নিউজ পেপারে দেখছেন, সেই নিউজ পেপারের নাম লিখবেন, আর কত তারিখের অ্যাডভার্টাইজমেন্ট ছিল এটা একটু লিখে দিবেন। আর তারিখটা যদি আপনি দিতে নাও পারেন খুব সমস্যা নাই, দিয়ে দিলে ভালো, না দিলে সমস্যা নাই। আচ্ছা, এখন আসি আমরা মিডল প্যারাগ্রাফে, যেখানে আসল খেলাটা হবে। মিডল প্যারাগ্রাফে কয়েকটা জিনিস আপনি দিতে পারেন। ফার্স্ট আপনাকে যেগুলো মেনশন করতে হবে সেটা হচ্ছে স্কিল, কারণ স্কিল ইজ সামথিং দ্যাট ক্যান নট বি রিপ্লেসড উইথ এনিথিং এলস। এবং মিডল প্যারাগ্রাফের প্রথমে আপনাকে প্রাইমারি স্কিলটা মেনশন করতে হবে, যে আপনার প্রাইমারি স্কিল কোনটা এই কাজের জন্য। যেমন সেলস এক্সিকিউটিভ পদে যদি আপনি অ্যাপ্লাই করতে যান, তাহলে আপনার কোন প্রাইমারি স্কিলটা থাকা উচিত? আপনার ভালো সেলসম্যানশিপ থাকা উচিত। আপনি সেটাই লিখবেন যে I have been a very successful salesman and my conversion ratio has always been above 80%. So that is what the recruitment wants to hear. যেমন ধরেন এখানে কি চাইছিল? এখানে চাইছিল একজন সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ চাইছে। তো আমি এই জন্য প্রথমে কি লিখছি? Even though I cannot call myself a social media addict, I do have a sound presence across all kinds of trendy social media platform. যে আমি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট না, কিন্তু আমার
যতগুলা ট্রেন্ডি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলা জায়গায় আমার প্রোফাইল আছে এবং খুব ভালো প্রেজেন্স, স্ট্রং প্রেজেন্স আছে। The reason I feel like fitting into this role perfectly is that I have worked in Australia for 3 years. আমি অস্ট্রেলিয়াতে 3 বছর কাজ করছি। I used to manage the social media presence as a part of the South Australian PR and social media team of the telecom giant Telstra. তো দেখেন প্রথম 2-3 লাইনের মধ্যে কিন্তু আমি বিশাল বড় একটা দাও মেরে দিছি। প্রথম 2-3 লাইনের মধ্যে আমি বুঝাই দিছি যে কেন আমি এই জবের জন্য I feel myself to be the perfect choice. তো এই জন্য সবসময় আপনাকে দেখতে হবে যে কোন জবের জন্য কোনটা প্রাইমারি স্কিল, এটা আপনাকে চিন্তা করে খুঁজে বের করতে হবে। তো ভিন্ন ক্রাইটেরিয়া, ভিন্ন সেক্টরের জন্য বা ভিন্ন জব রিকোয়ারমেন্টের জন্য একটা না একটা প্রাইমারি স্কিল অবশ্যই থাকে। যেমন যেখানে আপনাকে কল সেন্টারে কাস্টমার সার্ভিসে কাজ করতে হয়, ওখানে আপনাদের কি থাকা লাগে? ওখানে খুব ভালো কমিউনিকেশন স্কিল এবং কাস্টমার সার্ভিস স্কিল থাকা লাগে, খুব ফ্রেন্ডলি হওয়া লাগে ওভার দ্য টেলিফোন, এবং সোজা কথা টেলিফোন কনভারসেশনে খুব এক্সপার্ট হওয়া লাগে। সো দ্যাট শুড বি ইয়োর প্রাইমারি স্কিল। আবার ধরেন যেখানে আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করবেন, ওখানে ইউ হ্যাভ টু বি গুড উইথ নাম্বারস, ইউ হ্যাভ টু বি গুড উইথ মাইক্রোসফট এক্সেল। তো এগুলো হচ্ছে আপনার প্রাইমারি স্কিল, যেরকমটা শুরুতে বলছিলাম। তো এরকম আপনার ধরেন আরো অনেক স্কিল থাকতে পারে, বাট এখানে প্রথমে আপনাকে ওই জব রিলেটেড প্রাইমারি স্কিলগুলোকে আপনার মেনশন করতে হবে। তো অনেকে বলে যে আমি তো কাভার লিখছি, সব স্কিল দিছি, এত 10টা-12টা স্কিল মেনশন করছি, তারপর আমি ডাক পেলাম না। কি জন্য? কারণ হচ্ছে আপনি ওই জিনিসটাকে ক্রনোলজিক্যালি সাজান নাই, বা আপনি প্রায়োরিটাইজ করেন নাই যে কোনটা আগে আসবে কোনটা পরে আসবে। ধরেন আপনি আপনার গুরুত্বপূর্ণ স্কিলগুলো কভার লেটারের শেষের দিকে দিয়েছেন, ওই পর্যন্ত আপনার রিক্রুটারের পড়ার ধৈর্যই নাই। তো দেখা গেল যে আপনার স্কিল থাকা সত্ত্বেও আপনি কিন্তু নোটিসড হইলেন না। তো এই জন্য শুরুতেই প্রাইমারি স্কিলটা, যেটা সবচেয়ে দরকারি স্কিল, সেটা আপনি দিয়ে দিবেন। এটুকু বোঝা গেল? কনফিউজ মনে হচ্ছে এখনো, বা কোনো রকম কনফিউশন? ভাইয়া বুঝতে পারছি। ওকে, কো না ভাইয়া। হ্যাঁ, আচ্ছা ওকে। তো এখন যেটা হচ্ছে যে তো প্রথমে প্রাইমারি স্কিল বললেন, তারপরে আরো 2-3টা সাপোর্টিং স্কিল। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কয়টা স্কিল মেনশন করা উচিত। আই উড সে যে কভার লেটারের যতটুকু মানে কলেবর বা যতটুকু স্পেস, এর মধ্যে আপনি মিনিমাম 3টা ম্যাক্সিমাম 5টা স্কিলের বেশি না দেওয়াটাই বেটার। এবং দেখবেন যে এর চেয়ে বেশি স্কিল থাকেও না, এর চেয়ে বেশি স্কিল দিতে গেলে তো আপনাকে ওভার কোয়ালিফাইড হিসেবে কনসিডার করবে, এবং ওভার কোয়ালিফিকেশন কিন্তু একটা ডিসকোয়ালিফিকেশন। ওকে, এইচআরদের সবসময় একটা কনসার্ন থাকে যে আমি যদি ওভার কোয়ালিফাইড একটা লোক নেই এই পদে, সে তো কয়দিন পরেই প্রমোশন চাবে, এবং সে কয়দিন পরে হয়তো নাও থাকতে পারে। সে যখন বুঝবে যে না এই কাজের জন্য সে ওভার কোয়ালিফাইড, সে হয়তো অন্য কোনো জায়গায় চলে যাবে। তো এইচআর ডিপার্টমেন্ট থেকে কিন্তু কখনো একটা ওভার কোয়ালিফাইড লোকে এমপ্লয়মেন্টে আনতে চাইবে না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এই জন্য যেটা আমি দেখছি বিভিন্ন রিসার্চের মাধ্যমে, এবং অনেক ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে যেটা দেখছি, যে মিনিমাম 3টা ম্যাক্সিমাম 5টা স্কিলের বেশি দরকার নাই। তো এই যে 3টা স্কিল যদি আপনি দেন এর ভাইয়া, মধ্যে, হ্যাঁ বলেন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো যে প্রাইমারি আর সাপোর্টিভ মানে এই দুইটা মিলেই 5টা আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি। তো যে আমি ওটাই বলছিলাম যে যদি ধরেন আপনি 3টা স্কিল দেন, হ্যাঁ, তাহলে একটা হবে প্রাইমারি, 2টা হবে সাপোর্টিভ। ওকে, আর যদি আপনি 5টা দেন তাহলে একটা হবে প্রাইমারি, 4টা হবে সাপোর্টিভ। ঠিক আছে? তো প্রথমে প্রাইমারিটা দিয়ে তারপর আপনি আপনার অন্যান্য স্কিলগুলো আপনি মেনশন করেন। তো মিনিমাম 3টা দিবেন, ম্যাক্সিমাম 5টা, এর বেশি প্রয়োজন পড়ে না। আর এর চেয়ে বেশি দেখবেন যে খুঁজে পাওয়াও যাচ্ছে না। হ্যাঁ, 3টা 4টা 5টা স্কিল দিলে দ্যাটস গুড এনাফ। আচ্ছা, এরপরে কি দিবেন? মিডল প্যারাগ্রাফে স্কিলের ব্যাপারে বললেন, 3-4টা লাইনে আপনি স্কিলের ব্যাপারগুলো মেনশন করলেন। তারপরে আসবে হচ্ছে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স এবং আপনার স্পেশাল অ্যাচিভমেন্ট এবং একাডেমিক কোয়ালিফিকেশন। আপনি আপনার হাইয়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশনটা মেনশন করবেন যে আমি অমুক সাবজেক্টে গ্র্যাজুয়েশন করছি এবং অমুক সাবজেক্টে মাস্টার্স করছি, আমার টোটাল 9 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বা আমার টোটাল 6 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বা আমার টোটাল 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখন তাদের কথা বলতেছি যাদের জব এক্সপিরিয়েন্স নাই, তারা কি করবেন? তারা এই জায়গাটা খালি রাখবেন, তাদের বেশি কিছু লেখা দরকার নেই। তারা খালি বলবেন যে আমি অমুক সাবজেক্টে গ্র্যাজুয়েশন করছি এবং আমার প্রজেক্ট এবং আমার থিসিস এবং আমার এই সাবজেক্টগুলো নিয়ে আমি প্রচুর রিসার্চ করছি এবং আমার থিসিসে এবং আমার প্রজেক্টে ওগুলার রিফ্লেকশন আছে। বাস এইটুকু লিখবেন। সেক্ষেত্রে আপনার এত ওই অ্যাচিভমেন্ট, হ্যাঁ, অথবা আপনার কত বছর এক্সপিরিয়েন্স, ওই পার্টটুকু আপনার দেওয়ার প্রয়োজন নাই। বাট স্কিল তো আপনাদের সবারই আছে। যারা ফ্রেশার তাদেরও স্কিল আছে, কারণ আপনারা বিভিন্ন জিনিস তো শিখাচ্ছেন। যারা ধরেন বিবিএ করেছেন, তাদের কি কি স্কিল আছে? তারা আপনারা অ্যাকাউন্টিং শিখছেন, ফাইন্যান্স শিখছেন, হিউম্যান রিসোর্সও শিখছেন। সেখানে আপনারা দেখবেন যে সিকোয়েন্সিং করবেন। আপনারা যদি বিবিএ যারা গ্র্যাজুয়েট, তারা যদি এইচআর ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে হিউম্যান রিসোর্সের ব্যাপারগুলো আগে লিখতে হবে, তারপর অন্যান্যগুলো লিখতে হবে। ওকে, এভাবে সিকোয়েন্সিংটা করে লিখতে হবে। আচ্ছা, তো মিডল প্যারাগ্রাফে তাহলে কি কি আসলো? স্কিলস, কত বছরের এক্সপিরিয়েন্স,
একাডেমিক কোয়ালিফিকেশন, কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট। এখন স্পেশাল অ্যাচিভমেন্ট মানে এই না যে আপনার যদি ধরেন এটাও মানে স্পেসিফাইড হতে হবে। যেমন ধরেন স্কুলে থাকতে আপনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, ওখানে আপনি একটা ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন, আপনি ওখানে তৃতীয় স্থান অধিকার করে একটা ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন, বাট ব্যাপার হচ্ছে যে ওখানে প্রতিযোগীও মাত্র 3 জনই ছিল। সো এরকম অ্যাচিভমেন্ট দেওয়ার প্রয়োজন নাই। ইট শুড বি মোর লাইক, ধরেন আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছেন, তো আপনার এক্সেলে ধরেন একটা ডিপ্লোমা করা আছে বা অ্যাডভান্স ডিপ্লোমা আছে। এখন তো আবার অনেক অনলাইন কোর্স করে, ধরেন আপনি ইউডেমি থেকে বা কোর্সেরা থেকে আপনি এক্সেলের উপর একটা অ্যাডভান্সড অথবা কুইক বুকসের উপরে আপনি হয়তো একটা অ্যাডভান্স ডিপ্লোমা করে রাখছেন বা একটা কোর্স করছেন, সেটা আপনি হয়তো মেনশন করতে পারেন। ওকে, বোঝা গেল এই ব্যাপারটা? কোয়ালিফিকেশন বা অ্যাডভান্সড কোর্সের ব্যাপারটা কিভাবে মেনশন করতে হবে। ওকে, যেমন ধরেন কোনো জায়গায় যদি আমাকে কোনো আইটি কোম্পানি যদি আমি অ্যাপ্লাই করতে যাই, সেক্ষেত্রে আমাকে ওই আমার ডিপ্লোমাটা শো করতে হয় যে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে একটা এক্সটেন্সিভ ডিপ্লোমা করা আছে, প্লাস আই এম অলসো অ্যাডাপ্ট আমার ফটোগ্রাফির উপরও কোর্স করা আছে, ফটো এডিটিং, ভিডিও এডিটিং এর উপর আমার কোর্স করা আছে। ওকে, সো ওরকম ওই জিনিসগুলো আমাকে তখন হাইলাইট করতে হয়। সো সেক্টর ভেদে বা কোন ইন্ডাস্ট্রিতে আপনি ঢুকতে যাচ্ছেন, কোন সেক্টরে আপনি কাজ করতে যাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে জিনিসটা ডিসাইড করতে পারতে হবে। আমাদের এখানে সেক্টর আছে কি কি? আমাদের আছে এডুকেশন, আমাদের আছে আইটি, আমাদের আছে টেলিকমিউনিকেশন, আমাদের আছে হিউম্যান রিসোর্সেস, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, অ্যাডমিনিস্ট্রেশন। এই তো আমাদের অ্যাকচুয়ালি খুব বেশি বাংলাদেশে কিন্তু খুব বেশি জব সেক্টর নাই বলতে গেলে, হাতে গোনা যাবে যতগুলো আছে। তো এই জন্যই বলি যে মিডল প্যারাগ্রাফটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ যে বললাম যে আসল খেলাটা ওখানেই হবে। তো মিডল প্যারাগ্রাফে ধরেন আপনার মোট সব মিলিয়ে মোটমাট 7-8 সেন্টেন্স লেখা লাগবে, বা খুব বেশি হলে 5-6 সেন্টেন্সও হয়ে যায়, 7-8 সেন্টেন্স হতে লেখা লাগতে পারে। এখন যেটা আমরা বলছিলাম যে আবার অনেকে আপনারা বলতে পারেন তাহলে ইন্টারপার্সোনাল স্কিলস গুলা কোথায় দিব, যে আমি যদি খুব ফ্রেন্ডলি, আমি ভালো টিম ওয়ার্কার, আমি ভালো টিম বন্ডিং করতে পারি, আমার কমিউনিকেশন ভালো, ওগুলো কোথায় দিব? ওই যে বলছিলাম যে আপনি চাইলে 3 প্যারাগ্রাফ স্ট্রাকচার ফলো করতে পারেন অথবা 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার ফলো করতে পারেন। এখন অনেকে যেটা করে যে লাস্ট প্যারাগ্রাফের আগে এবং মিডল প্যারাগ্রাফের মাঝখানে এখানে আরেকটা প্যারা দেয়, ওই প্যারাতে তারা ইন্টারপার্সোনাল স্কিলস এর ব্যাপারে লেখে যে আই এম এ ভেরি ফ্রেন্ডলি পারসন, আই রিয়েলি মেক্স ওয়েল উইথ পিপল, আই এম এ ভেরি গুড টিম ওয়ার্কার, আই রিয়েলি লাইক লিডিং টিমস। হ্যাঁ, অথবা আপনি লিখতে পারেন যে আই এম আ পিপল পারসন, হোয়াট এভার আই ডু উইথ আ লট অফ ইন্টেগ্রিটি। হ্যাঁ, আই এম এ ভেরি মিটিকুলাস পারসন। এই কথাগুলো আপনি ওই প্যারাগ্রাফে, তখন আপনি যদি ওইটা অ্যাড করেন সেই ক্ষেত্রে 4টা প্যারাগ্রাফ হবে। আমি সাধারণত এটা দেই না, এই জন্য আমি সাধারণত 3 প্যারা স্ট্রাকচারটাই ফলো করি। আচ্ছা, এখন আসি আমরা ফাইনাল প্যারাগ্রাফে। ফাইনাল প্যারাতে আপনি কি দিবেন? হ্যাঁ জি বলেন। মিডল প্যারাগ্রাফে কি আমরা এই যে ডিজিটাল মার্কেটিং শিখতেছি এই হ্যাঁ রিলেটেড অবশ্যই দিবেন, অবশ্যই। কোরাসটাস থেকে আপনি, এখন কোরাসটাস এই কোর্সটাকে কি বলা হয় আমার জানা নাই, বাট ইউ ক্যান কল ইট এন এক্সটেন্সিভ, ইউ ক্যান কল ইট এ ডিপ্লোমা, অথবা ইউ ক্যান কল ইট এন এক্সটেন্সিভ কোর্স হিসেবে আপনি বলতে পারেন এটাকে। এটা ভাই ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ অবশ্যই। এখন কোর্সের একটা ক্রাইটেরিয়া থাকে না, যেটা কি ডিপ্লোমা নাকি অ্যাডভান্সড কোর্স নাকি এক্সটেন্সিভ কোর্স। আপনি কি এটাকে ডিপ্লোমা অথবা শর্ট ডিপ্লোমা অথবা এক্সটেন্সিভ কোর্স হিসেবে বলতে পারেন, যে ডিজিটাল মার্কেটিং এর উপরে আই হ্যাভ কমপ্লিটেড অ্যান এক্সটেন্সিভ কোর্স অথবা আই হ্যাভ কমপ্লিটেড আ শর্ট ডিপ্লোমা ফ্রম কোরাসেস বাংলাদেশ অন ডিজিটাল মার্কেটিং। এটা মিডল প্যারাগ্রাফে ভাই। অবশ্যই। ওকে, আচ্ছা। আর লাস্ট প্যারাগ্রাফে কিচ্ছু না, জাস্ট কল টু অ্যাকশন, আর কিচ্ছু না। লাস্ট প্যারাগ্রাফেও জাস্ট একটা লাইনই যথেষ্ট, এটা লিখবেন যে টু ডিসকাস ফার্দার প্লিজ কল মি অ্যাট দিস নাম্বার। শেষ। এই যে দেখেন আমি যেটা দেখছি, আমার কল টু অ্যাকশনটা দেখাই, এই যে প্লিজ ফিল ফ্রি টু ইমেল মি অর কল মি অ্যাট মাই সেল ফোন, আই হোপ টু হিয়ার ফ্রম ইউ সুন। এই একটা লাইনই যথেষ্ট, আর কিছু লাগবে না। ওকে, আচ্ছা। আর এখানে জাস্ট আমি একটা এক্সট্রা লাইন দিছি, এটা হচ্ছে যে টু শো দ্যাট আই এম রিয়েলি কনফিডেন্ট। আমি লিখছি যে দিস পাস্ট রান ইনস উইথ দিস পার্টিকুলার সেক্টর মেক্স মি কনফিডেন্ট এনাফ টু স্টেপ আপ টু দ্য প্লেট অ্যান্ড টেক দিস রোল অন। যে আমার আগের যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেটা আমাকে অ্যাকচুয়ালি কনফিডেন্স দিচ্ছে যে আমি এই রোলটা আমি নেই। ওটা লিখলেও পারেন, নাও লিখতে পারেন, ইটস অ্যান অপশনাল থিং। ওকে, সো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে কিছু জিনিস এখানে একটু মার্ক করা আছে, দেখেন এখানে কিছু জিনিস আপনাদের ফলো করা দরকার আছে, কিছু জিনিস ফলো করা দরকার নাই। যেমন এখানে একটা
ও নিচে যেটা করবেন, আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে এখানে লাস্টে তো একটা সেন্ড অফ দিবেন, কল টু অ্যাকশনের পরে একটা সেন্ড অফ, যে এখানে অনেকে সিনসিয়ারলি লেখে, অনেকে রিগার্ডস লেখে, অনেকে বেস্ট রিগার্ডস লেখে, অনেকে yours ট্রুথফুলি অনেক কিছু লেখে। আই উড সে যে সিনসিয়ারলি বা বেস্ট রিগার্ডস ইজ গুড। এখন বেস্ট রিগার্ডস যদি লেখেন তাহলে বেস্ট রিগার্ডসটা কিন্তু এভাবে লিখতে হবে। বেস্ট রিগার্ডস লিখতে হলে এটা এভাবে লিখতে হবে, বিও বড় হবে, আরও বড় হবে। অনেকে এটা এভাবে লেখে যে বেস্ট রিগার্ডস, অনেকে এভাবে লেখে, এটা কিন্তু ভুল। আরটা কিন্তু ছোট হাতে লেখা চলবে না, বেস্ট রিগার্ডস লিখতে হলে বি এবং আর দুটোই বড় হতে হবে। এটা একটা কর্পোরেট ডেকোরাম, এভাবেই লিখতে হয়। আর যদি আপনি মনে করেন যে না এত ঝামেলার দরকার নেই, তাহলে ভাই সিম্পল রিগার্ডস লিখলেই চলবে। ঠিক আছে? আচ্ছা, অনেকে আমি সিনসিয়ারলি লিখি, এখানে আপনার সিগনেচার দিতেও পারেন, অনেকে ডিজিটাল সিগনেচার দেয়, অনেকে দেয় না, অ্যাটলিস্ট পুরো নামটা লিখে দিতে পারেন, দ্যাটস ইট। আচ্ছা, এখানে আরেকটা কভার লেটার আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে একটা লেটার অফ ইনকোয়ারি। এটা একজন আমার আমার অস্ট্রেলিয়ার আমার একজন কলিগের কাছ থেকে এটা নেওয়া। তো ওখানে তো রিটেল সেক্টর অনেক বড়, এবং ওখানে কিন্তু যেরকম এবং রিটেল সেক্টরে কিন্তু এরকম ওই সিভি দিয়ে জব নেওয়ার পার্সেন্টেজ কম। ওখানে যে সিভি ইমেল করে তারপর জবের জন্য ডাক পায়, তারপর ইন্টারভিউ দেয়, তারপর জব পায়, এরকম পার্সেন্টেজ কম। মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে লোকজন যেখানে কাজ করতে চায় ওই স্টোরে গিয়ে সিভি দিয়ে আসে, হাতে হাতে সিভি দিয়ে আসে। ওখানে এখনো পর্যন্ত এই জিনিসগুলো চলে, আমেরিকাতেও চলে, অস্ট্রেলিয়াতেও চলে। সো ওইটাকে বলা হচ্ছে লেটার অফ ইনকোয়ারি। বাট লেখার স্ট্রাকচার সেম, লেখার স্ট্রাকচারের মধ্যে কোনো পার্থক্য নাই। তো আচ্ছা, এখানে একজনের নাম দেওয়া আছে, দেখেন, ক্লেয়ার রবার্টসন। এটা কি মহিলা না পুরুষ, কেউ বলতে পারবেন? এই যে নামটা ক্লেয়ার রবার্টসন, এই নামটা কি মহিলা না পুরুষ? মহিলা হয়। আচ্ছা, কার কার মনে হয় এটা মহিলা, কার কার মনে হয় ছেলে। পুরুষ? আচ্ছা, এখানে একটু কাইন্ডলি, আচ্ছা এখানে একটু চ্যাট বক্সে একটু কাইন্ডলি আপনারা লেখেন কার কার মনে হচ্ছে এটা মেল আর কার কার মনে হচ্ছে এটা ফিমেল। চ্যাট বক্সে একটু লেখেন। যা যেটা মনে হয় লেখেন। ফিমেল ফিমেল ফিমেল, আচ্ছা। ভাইয়া নামটা আবার একটু দেখি। হ্যাঁ শিওর, সরি, এই যে নামটা ক্লেয়ার রবার্টসন। আচ্ছা আচ্ছা, কয়েকজন মেল আচ্ছা, কয়েকজন, হ্যাঁ কয়েকজন মেল লিখছেন। আচ্ছা, অনেকে এই এই ঝামেলাটা আপনারা কিন্তু প্রায়ই পড়বেন, আপনারা এই ঝামেলাটা পড়বেন। সেটা হচ্ছে যে যখন আপনারা বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, তখন আপনাদের অনেক সময় বুঝতে সমস্যা হতে পারে যেটা কি মেল না ফিমেল, কনফিউশন হতেই পারে। তো এই জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে একটা গুগল সার্চ করা। তো আমি যদি ক্লেয়ার রবার্টসন লিখে একটা ছোট্ট সার্চ দেই, এবং আপনি কি করবেন, ইমেজেসে যাবেন। ইমেজেসে দেখেন প্রথম 2 রো, 3 রো, 4 রো কোনো ছেলে দেখা যাচ্ছে না। তার মানে আমরা মোটামুটি চোখ বন্ধ করে এটা ডিসাইড করে নিতে পারি যে দিস ইজ আ ফিমেল, যদি কারো কোনো কনফিউশন হয়ে থাকে এরকমই। তো যখনই আপনারা কারো জেন্ডার নিয়ে একটু কনফিউজ, মানে ফরেনার কারো যদি জেন্ডার নিয়ে কনফিউজড হয়ে থাকেন, জাস্ট ডু এ গুগল সার্চ, একদম ইজি একটা জিনিস, এটা অনেক জায়গায় আপনার মান সম্মান বাঁচাবে। ওকে ওকে, আচ্ছা। তো এখানে দেখেন ক্লেয়ার রবার্টসন কি লিখছে, সে একটা পিৎজা শপে কাজ করতে চায়। তো এখানে সে তার ম্যানেজারকে এখানে তার নিজের অ্যাড্রেস দিছে, আর ম্যানেজারের নাম হচ্ছে বব স্মিথ। তো বব স্মিথের কাছে লিখছে, ডিয়ার মিস্টার স্মিথ, প্লিজ অ্যাকসেপ্ট মাই রেজিউমে ইন অ্যাপ্লিকেশন টু দ্য পজিশন ফর সার্ভার। সার্ভার মানে হচ্ছে ওয়েটার আর কি, হ্যাঁ, ওয়েটারকে ওখানে সার্ভারও বলা হয়, ফুড সার্ভার অথবা ওয়েটার বলা হয়। সো প্লিজ অ্যাকসেপ্ট মাই রেজিউমে ইন অ্যাপ্লিকেশন টু দ্য পজিশন ফর সার্ভার অ্যাজ অ্যাডভার্টাইজড ইন দ্য ওশেন সাইড স্টার অন সেপ্টেম্বর 30, 2007। এই যে ওশেন সাইড স্টার যেটা, এটা হচ্ছে একটা ম্যাগাজিন। ওকে, তো কি বললো যে আমি অমুক পজিশনে অ্যাপ্লাই করতেছি, যেটা অ্যাডভার্টাইজড হয়েছে অমুক ম্যাগাজিনে কত তারিখে, সেপ্টেম্বর 30, 2007, 2007 সালে অমুক। এটা ডেট, এটা জাস্ট ফেক ডেট দেওয়া, যে কোনো একটা ডেট দিয়ে ওখানে যেই তারিখে আর কি পাবলিশ হয়েছিল সেই ডেটটা দিলেই হবে। ওকে, এবং দেখেন এই লাইনটা সবুজ করে রাখার কারণ হচ্ছে এই লাইনটা লিখলেই হবে, এই যে সাদা লাইনটা আছে যেটা, এই সাদা লাইনটা না লিখলেও চলবে।
এটা কোনো প্রয়োজন নাই। এই হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন দ্য ফুড সার্ভিস ইন্ডাস্ট্রি, আই ফিল দ্যাট মাই এক্সপিরিয়েন্স উড বি অ্যান অ্যাসেট টু বস্টন পিৎজা। এটা লিখলেও হয়, না লিখলেও হয়। আচ্ছা, আবার দেখেন তার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে কি সুন্দর গুছায় লিখছে যে মাই ফার্স্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়াজ এট দ্য মোকা বিন ক্যাফে where I quickly learned how to serve customers in a busy environment in a friendly and efficient manner. I also assisted customers in locating products and providing product information. As a drive-through attendant for McDonald's, I routinely worked the night shift and assisted with the closing of the restaurant. I was awarded Employee of the Month after only my second month on the job. So যে দেখেন এখানে অ্যাচিভমেন্টের কথা কিন্তু বলে দিল। তো যেমন আমার অ্যাচিভমেন্ট ছিল যে আমি অস্ট্রেলিয়াতে যখন সেলসে কাজ করছি, যখন সেলস ডিপার্টমেন্টে ছিলাম আমি 6 মাস, ওই সময় আমি 2বার সেলসম্যান অফ দ্য মান্থ হয়েছি। তো সেলস পার্সন অফ দ্য মান্থ হওয়াটা চারটিখানি কথা না, অনেক কম, হিউজ কম্পিটিশন ওখানে। ওখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, অস্ট্রেলিয়ান সবার সাথে কম্পিটিশন করে সবচেয়ে বেশি সেল করে দেখাইতে হয়। আর তাও ইউ আর সেলিং টু অস্ট্রেলিয়ান পিপল, উইচ ইজ নট অ্যান ইজি জব টু ডু। সো তো আমি আমার সিভিতে সাধারণত ওটা মেনশন করি। তো ওরকম কাইন্ড অফ লাইক দ্যাট। সো আর এখানে কোনো একাডেমিক কোয়ালিফিকেশন দেয় না কি জন্য? কারণ ওয়েটার হওয়ার জন্য একাডেমিক কোয়ালিফিকেশনের দরকার পড়ে না। লাগলে আপনি এটার পরে একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড করে দিতে পারেন। আর এই লাইনটার এখানে প্রয়োজন নাই যে দ্য স্কিলস দ্যাট আই লার্নড অন দিস জব উড ইজিলি ট্রান্সফার টু অ্যান্ড বেনিফিট ইউর রেস্টুরেন্ট। এত মাস্কা মারার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখানে দেখেন থার্ড প্যারাগ্রাফে এখানে লিখছে যে অ্যাজ এ ওয়ার্কার, এই যে এইটুকু, এখানে যদি আমি একটা প্যারা করি, এই যে এই জায়গাটা যদি আমি একটা প্যারা করি, তাহলে কিন্তু দেখেন 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার হয়ে যায়। সেম ইয়াটাই, সেম কভার লেটারটাই কিন্তু 4 প্যারা হয়ে যায়। কারণ এই প্যারাতে কি লিখছে, সে যে ইন্টারপার্সোনাল স্কিলসের ব্যাপারে লিখছে যে অ্যাজ এ ওয়ার্কার আই এম হাইলি অর্গানাইজড অ্যান্ড এফিশিয়েন্ট, আই এম অলসো ভেরি কমফোর্টেবল ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি or as part of a team. I enjoy interacting with people and providing a good service. So এইগুলাকে বলা হয় হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস। তো স্কিল দুই রকম হয়, একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল আর একটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল, যেগুলো সিভি এবং কভার লেটারে লাগে। তো এই যে সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি কি দিছি, এগুলো হচ্ছে টেকনিক্যাল স্কিল। আর এই প্যারাগ্রাফটাতে দিলাম হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল। তো ইন্টারপার্সোনাল স্কিল আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দেই না সাধারণত, দরকার পড়ে না। বাট যারা ফ্রেশার আছেন তারা অ্যাড করতে পারেন একটু, জাস্ট মানে ভলিউমটা বৃদ্ধি করার জন্য। আচ্ছা, আর এই ধরনের লাইন লেখার কোনো প্রয়োজন নাই। যেখানে লিখছে যে আই হ্যাভ অলওয়েজ এনজয়েড ইটিং এট বস্টন পিৎজা, উড লাইক টু কন্ট্রিবিউট টু ইটস সাকসেস। যে আমি এখানে প্রায় খেতে আসি এবং আমি এটার সাফল্যের অংশীদারি হতে পারলে নিজেকে ভাগ্যবতী মনে করব। অনেকে খুব পামটাম দিয়ে লেখে যে আপনার অর্গানাইজেশনে চাকরি পেলে আমি ধন্য হয়ে যাব, আই উইল বি রিয়েলি গ্ল্যাড, বাট আই এম রিয়েলি এক্সাইটেড টু হ্যাভ অ্যান অপরচুনিটি অ্যাট দিস, দিস উইল চেঞ্জ মাই লাইফ, দিস উড গিভ মাই ক্যারিয়ার এ নিউ ডিরেকশন। এরকম ধরনের যে মাস্কা টাস্কা তেল দেয় না, এরকম তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এত তেল যদি আপনি কভার লেটারে দেন তাহলে সমস্যা। তাহলে ইউনাইটেড স্টেটস থেকে, ইউএসএ থেকে সৈন্য পাঠায় দিবে। কারণ ইউএসএ তো যেখানে তেলের গন্ধ পায় ওখানে সৈন্য পাঠায় দেয়। তো ওখানে হয়তো সৈন্য পাঠায় দিবে, যাও বাংলাদেশ থেকে কভার লেটার নিয়ে আসো, বাংলাদেশের কভার লেটার অনেক তেল। এরা খুব ভালো তেল মারতে পারে। তারপর আরো আছে নাসা তো প্রায় রকেট টকেট উড়ায়, তো নাসা থেকেও বাংলাদেশের লোক পাঠাই দিতে পারে যে ওখান থেকে কভার লেটার গুলো নিয়ে আসো, এই কভার লেটার এত তেল, এগুলো দিয়ে আমরা রকেট উড়ায় চাঁদে পাঠাবো, মঙ্গল গ্রহে পাঠাবো। তো ওইসব তেলের দরকার নাই। ওকে, তো বাট এখানে লাস্ট প্যারাগ্রাফে জাস্ট এই একটা যে নীল কালার যে লাইনটা আছে এটুকু লিখলেই হবে যে আই এম ভেরি ইন্টারেস্টেড ইন অ্যান অপরচুনিটি টু সিট ফর এন ইন্টারভিউ উইথ ইউ। যে আমি একটা ইন্টারভিউতে বসতে খুবই আগ্রহী, আই ক্যান বি রিচড অ্যাট এত নাম্বার, ফোন নাম্বারটা দিয়ে দিলেন, থ্যাংক ইউ ফর ইউর কনসিডারেশন, এটুকু লিখলেই হবে। জাস্ট একেবারে কপি পেস্ট, দেন সিনসিয়ারলি আপনার নামটা দিয়ে দিলেন, বাস কাহিনী খতম। তো বেসিক্যালি আমি জাস্ট ব্রিঙ্গিং ইট ডাউন ফ্রম দ্য টপ, একদম শুরু থেকে আবার বলছি। ফার্স্ট প্যারাগ্রাফে জাস্ট একটা লাইনই যথেষ্ট। আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন, কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা দেখছেন, কত তারিখে অ্যাডভার্টাইজমেন্ট ছিল। সেকেন্ড প্যারাগ্রাফে আপনি প্রথমে কি দিবেন, প্রথমে দিবেন প্রাইমারি স্কিল, দেন 2-3টা সাপোর্টিং স্কিল, কত বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে, একাডেমিক কোয়ালিফিকেশন, আর কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট যদি থাকে, দ্যাটস ইট। আর ফাইনালি কি দিবেন, জাস্ট একটা কল টু অ্যাকশন, যে আমি ইন্টারভিউতে বসতে আগ্রহী, আমাকে অমুক নাম্বারে কল করুন, বাস শেষ। এর মাঝখানে আপনি চাইলে কিছু ইন্টারপার্সোনাল স্কিলস অ্যাড করতে পারেন। যারা ফ্রেশার আছেন তাদের জন্য এটা মোর অ্যাপ্লিকেবল, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ওগুলো তো না দিলেও চলবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে কভার লেটার। তো এখন দেখেন কভার লেটারটা কত সহজ একটা জিনিস, বাট দ্য থিং ইজ পিপল চার্জ ফর দিস থিংস। যারা ওই যে কিছু আছে না, ক্যারিয়ার কাউন্সেলর, ক্যারিয়ার অ্যাডভাইজার যারা আছে, বা যে কিছু ক্যারিয়ার কাউন্সেলিং এজেন্সি আছে বাংলাদেশে, এরা এই কভার লেটার লিখে দেওয়ার জন্য টাকা নেয়। কিন্তু একটা কভার লেটার লেখা নিতে মিনিমাম 2,500 থেকে 4,000 বা 5,000 টাকা পড়ে। যেমন আপনাদের একটা ছোট দিন দিন এই বিষয়টা বেশি ভাইয়া এটা। যেমন এই যে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই।
আমি দেখছি মিনিমাম মিনিমাম 1 থেকে 1,500 টাকা থেকে শুরু হয়। এটা হচ্ছে ওগুলা খুব নিম্ন মানের আর কি, ওগুলা যে কেউই করে দিতে পারে। এই যে কোম্পানিটা, ফেসবুকে একটা পেজ আছে দেখেন, কর্পোরেট আস্ক। এটা আমারই এক ক্লাসমেট হচ্ছে এটার ওনার। আমরা একসাথে স্কুলে পড়তাম, তো এখন ও আগেও বাটপার্কিজমে ছিল, এখনো বাটপার্কিজমে আছে। তো এর কাজই হচ্ছে মানুষের যে সিভি আর কভার, এই যে ওর সার্ভিসেস দেখেন কি লেখা আছে, প্রফেশনাল সিভি অ্যান্ড রেজুমে রাইটিং। সে প্রফেশনাল কভার লেটার এবং রেজুমে লিখে দেয়। আর এইগুলো সে অ্যাকচুয়ালি করে না, বাট লিখে রাখছে যে কর্পোরেট এবং পাবলিক ট্রেনিং এগুলো সে করে না, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট এটাও সে করে না, ক্যারিয়ার কাউন্সিলিংও করে না, কর্পোরেট লাইব্রেরি মানে ওর বাসায় কতগুলো বই আছে ওটা সে কর্পোরেট লাইব্রেরি বলে। তো সেই হিসাবে তো আমার হিউজ ভার্চুয়াল লাইব্রেরি আছে। তো বেসিক্যালি ওর সার্ভিস হচ্ছে এইটা। তো এটার জন্য এই যে একটা কভার লেটার এবং একটা সিভির জন্য এই একটা প্যাকেজে সে 5,000 টাকা নেয়। এবং তাও হচ্ছে যদি আপনার এক্সপিরিয়েন্স 3 বছর বা 3 বছরের নিচে হয়। 3 বছরের উপরে বা ধরেন 5 বছরের উপরে যদি হয় তাহলে রেট আরো বাড়ে। ইভেন আমি এটাও দেখছি যে যাদের এক্সপিরিয়েন্স ধরেন 7-8 বছর বা 10 বছর, তাদের জন্য এটা 8 থেকে 10,000 টাকাও চার্জ করে সে। বাট দেখেন কভার লেটারটা লেখা কত ইজি, জাস্ট স্ট্রাকচারটা বুঝলে কিন্তু আপনার, জাস্ট যেভাবে আমি স্ট্রাকচারটা এক্সপ্লেন করে দিলাম, এখন আমার কাছে আসতে হবে না কভার লেটার লেখানোর জন্য। ইউ ডোন্ট নিড এনিওয়ান টু রাইট দ্যাট কভার লেটার, আপনি নিজেই কভার লেটার লিখতে পারবেন। এবং আমি যেটা করবো আপনাদেরকে এই যে স্যাম্পলটা, এক্সাম্পলটা প্লাস এই যে এখানে যে আমি আপনাদের যে এই যে স্ট্রাকচারটা, এখানে স্ট্রাকচারে লেখা আছে যে কি কি লিখতে হবে প্রত্যেকটা প্যারাগ্রাফে। হ্যাঁ, তো জাস্ট এই স্ট্রাকচার ফলো করলেই দ্যাটস গুড এনাফ। যে কেউ লিখতে পারবে। একটা বাচ্চাকে যদি শিখাই দেয়, একটা বাচ্চা, ইভেন একটা বানরকেও যদি আমি শিখে দিই, একটা বানরও মনে হয় চেষ্টা করলে 1-2টা কভার লেটার লিখতে পারবে। এতটা ইজি এটা। আমাদের এদিকে অনেক বানর আছে অবশ্য। আচ্ছা, সো কভার লেটারের ব্যাপারে কারো কোনো কনফিউশন? সবাই কি বুঝতে পারলেন আমি যা যা বললাম? ক্লিয়ার এখন? মোটামুটি ভাইয়া। ওকে, আরো ক্লিয়ার ভাইয়া হবে, বুঝতে পারছি। আরো ক্লিয়ার হবে। আমি আপনাদেরকে লিখতে দিব, আমি লিখতে। হ্যাঁ, বুঝি নাই। এই কভার লেটারের যে স্ট্রাকচারটা এটা কি আমাদের দেওয়া হবে না ভাইয়া? হ্যাঁ, এটা আমি যে ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ভাইয়া আজান দিছে আসলে। আচ্ছা, আজান দিয়েছে তো আমি আজকের ক্লাসের রেকর্ডটা কি অন আছে হ্যাঁ, আপনার? রেকর্ডিং হচ্ছে, পুরাটাই রেকর্ড হয়েছে, আমি এটা দিয়ে দিব আপনাদেরকে ক্লাস শেষ হলেই। আচ্ছা, যেটা হচ্ছে যে আমি আর বেশিক্ষণ করব না, আমি আজকে মোটামুটি অল্পের মধ্যে এই জিনিসটাই করি, কারণ এটা মোটামুটি বেশ লোডের একটা জিনিস। এবং নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে কভার লেটার লিখতে, আমি মোটামুটি কিছুক্ষণের মধ্যে 4টার মধ্যে আমি শেষ করে দিচ্ছি, তো আপনারা এরপরে নামাজ পড়ে নিতে পারবেন। আচ্ছা, এখন কয়েকটা কথা একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে কভার লেটারটা আমি আপনাদের হয়তো লিখতে দিব নেক্সট ক্লাসে, আপনারা এটা নিয়ে একটু পড়াশোনা করবেন। অথবা যেটা আমি করতে পারি, আমি আপনাদের গ্রুপে, এখানে আপনাদের গ্রুপে কই গেল গ্রুপটা, এখানে, না নট দিস ওয়ান, এটা কি আসলো, এই যে এখানে গ্রুপের ওয়ালে আমি হয়তো একটা জব পোস্ট দিয়ে দিব। হ্যাঁ, ধরেন বিডি জবস থেকে একটা জব নিয়ে, একটা জব অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমি আপনাদের এখানে ওয়ালে হয়তো পোস্ট করে দিব। আপনারা আপনাদের কভার লেটারটা ওরকম যেরকমটা যে কমেন্টে ভিডিওটা সাবমিট করেছেন ওরকম কমেন্টে জাস্ট কভার লেটারটা পেস্ট করে দিবেন। পুরো লেখার দরকার নাই, জাস্ট এইটুকু লিখবেন, এই যে ডিয়ার থেকে শুরু করে এই সিনসিয়ারলি পর্যন্ত। ওকে, জাস্ট বডিটুকু লিখলেই হবে। আমি জাস্ট দেখতে চাই যে স্ট্রাকচারটা কতটুকু আপনারা বুঝতে পারলেন। আমি এটা দিয়ে দিব, এই স্ট্রাকচারটা দিয়ে দিব, এক্সাম্পলটাও দিয়ে দিব, আপনারা এটার আলোকেই লেখার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব যেটা আছে সন্ধ্যার মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আমি দেখি ভাইয়া জাস্ট পেস্ট করে দিলে হবে না, হ্যাঁ, নাকি জাস্ট পিডিএফ ফাইলে? না জাস্ট পেস্ট করে দিলে হবে, কোনো ঝামেলা পেস্ট করার করে, দরকার নেই, জাস্ট কমেন্টে পেস্ট ঠিক করে আছে। দিবেন। ওকে, জাস্ট পেস্ট করে, এখানে আমি একটা জব, একটা সোজা কথা যে বিডি জবসে যেরকম জব অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, ওরকম ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা জব অ্যাডভার্টাইজমেন্ট আমি দিব, যে অমুক এজেন্সিতে, ধরেন লিংকনস এজেন্সি, হ্যাঁ, বা লিংকনস ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা লিংকনস ডিজিটাল মার্কেটিং কাউন্সেলিং, এরকম একটা এজেন্সিতে হয়তো একজন ডিজিটাল মার্কেটার চাওয়া হচ্ছে, আর কিছু রিকোয়ারমেন্ট হয়তো দিয়ে দিব, ওইটার এগেনস্টে আপনারা জাস্ট অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তাইলে মনে হয় ভালো প্র্যাকটিস হয়ে যাবে। এবং এটা আপনারা জাস্ট আগামী সপ্তাহে আপনাদের সাথে আমার ক্লাস আছে, তো আগামী সপ্তাহে আমার ক্লাসের আগে সাবমিট করলেই হবে, বা চাইলে আপনারা তারপরে ক্লাসের আগে করতে পারেন, আমি যখনই দেখবো তখনই রিভিউ করে দিব। আর নেক্সট ক্লাসে আমরা যেটা করবো, আমি একটু আগে ভাগে আপনাদের জানায় রাখি, নেক্সট ক্লাসে আমরা প্রথমে এই ভিডিওগুলো আমরা একটু রিভিউ করব। আর দ্বিতীয় যেটা হচ্ছে, নেক্সট ক্লাসে আমরা একটা ডেমো ইন্টারভিউ করব। ডেমো ইন্টারভিউ, যেমন ইন্টারভিউতে আপনাদের প্রত্যেককেই কিছু না কিছু কোয়েশ্চেন ফেস করতে হয়। আচ্ছা, এখানে জব ইন্টারভিউ কারা কারা দিয়েছেন আমাকে একটু বলেন তো। কেউ? আমি দিয়েছি। আপনি দিয়েছেন? ওয়াই। আচ্ছা, আর কেউ? জি ভাই, আমি দিয়েছি। আচ্ছা, কখনো জব ইন্টারভিউ দেন নাই এরকম কেউ আছেন এখানে? জি ভাইয়া।
আচ্ছা জি ভাইয়া আচ্ছা কখনো দেন নাই এরকম কারা কারা আছেন তারা একটু বলেন প্লিজ। ভাইয়া আমি দেই না। ভাইয়া আমরা একদম নতুন অনেকেই আচ্ছা আছি। আচ্ছা আচ্ছা ফ্যান্টাস্টিক। তো দুই পক্ষেরই কাজে আসবে, যারা যারা দিছেন তাদেরও কাজে আসবে, যারা যারা দেন নাই তাদের তো আরো বেশি কাজে আসবে। না দুই পক্ষেরই কাজে আসবে বেসিক্যালি। সো যেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা একটা ডেমো ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব। ইন্টারভিউ সেশন নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। দ্যাট মিনস ইন্টারভিউতে কিছু কোয়েশ্চেন থাকে, যেমন আমি আপনাদের বলি, দেখেন আপনারা মিলিয়ে নেন, আপনাদের সাথে মিলে কেনা ব্যাপারগুলো বা এই সিচুয়েশনগুলো আপনারা পড়ছেন কিনা, যে টেল আস সামথিং অ্যাবাউট ইউর সেলফ বা টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। হ্যাঁ, তারপর আরো জিজ্ঞেস করে যে where do you see yourself in the next 10 years বা where do you see yourself in the next 5 years, নিজেকে আপনি 5 বছর পরে বা 10 বছর পরে কোথায় দেখতে চান। তারপর হচ্ছে যে what kind of আপনার স্যালারি রিকোয়ারমেন্ট কত, what kind of salary requirement do you have, হ্যাঁ, how much experience do you have, তারপর হচ্ছে what are your weaknesses, এই ধরনের কোয়েশ্চেনগুলো করে যে what are your weaknesses, তারপর what are your strengths বা what are your strongest skills। ওকে, এরকম ধরনের। তারপর হচ্ছে যে আপনার আপনি আগের জবটা ছাড়লেন কেন, ওয়াই ডু ইউ লিভ ইউর লাস্ট জব। হ্যাঁ, তারপর আবার অনেকের দেখা যায় যে সিভিতে হয়তো এমপ্লয়মেন্টে গ্যাপ আছে, যে আপনি ধরেন 2 বছর চাকরি করছেন, তারপর মাঝখানে 1 বছর চাকরি করেন নাই, তারপর আবার 1 বছর পরে চাকরি শুরু করছেন বা চাকরি খুঁজতেছেন। তো এই যে গ্যাপটা, এটার ব্যাপারে জিজ্ঞেস করে যে why were you not employed within this period বা within this time period, এই সময়টা আপনি এমপ্লয়েড ছিলেন না কি জন্য, এই সময়টা আপনি কাজ করেননি কি জন্য, এরকম ধরনের প্রশ্নগুলো আসে। এখন দেখেন আপনাদের সাথে মিলে কিনা বা এরকম ধরনের কোশ্চেন কখনো কেউ পেয়েছেন কিনা, মিলতেছে? জি ভাইয়া এক্স্যাক্টলি। এবং এগুলা কিন্তু প্রত্যেকটাই এক একটা ট্রিক কোয়েশ্চেন, এগুলা প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আপনাকে ফাঁদে ফেলার জন্য। ওকে, সো এই ফাঁদগুলো থেকে কিভাবে আপনি উদ্ধার পাবেন এগুলো নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। তার আগে আমি আপনাদের ইন্টারভিউ স্কিলস কিরকম আছে সেটা একটু যাচাই করে দেখবো। আমি জাস্ট কিছু আপনাদের একজন দুজনের সাথে হয়তো আই উইল বি দ্য রিক্রুটার, আমি আপনাদের একজন দুজনের সাথে কথা বলবো, কয়েকজনকে হয়তো কিছু প্রশ্ন করবো, আপনারা ইংলিশে এগুলো একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। তো এই জন্য আমি যেটা আরেকটা জিনিস করব, আমি আপনাদেরকে এটা একটু দিয়ে এই একটা ডকুমেন্ট আমি আপনাদের দিয়ে দিব, যাতে করে আপনারা একটু মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। এটাকে অনেক সাধনা করে এই জিনিসটা কম্পাইল করা, অনেক জায়গা থেকে অনেক রিসার্চ করে এবং নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অনেক রিসার্চ করে এই জিনিসটা কম্পাইল করা। এটা হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেনের গাইড। এখানে মিনিমাম 64টা কোয়েশ্চেন আছে, যেগুলো সাধারণত ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়, এবং দেখা যায় একটা প্রশ্নকে ঘুরায় পেঁচে অনেকভাবে জিজ্ঞেস করা হয়। ওই ফর্মগুলো এখানে দেওয়া আছে। তো এখানে 64টা প্রশ্ন আছে এবং বিভিন্ন সেক্টর ওয়াইজ দেওয়া আছে। দেখেন যে আপনার এমপ্লয়মেন্ট ব্যাকগ্রাউন্ড জানার জন্য কি কি ধরনের প্রশ্ন করতে পারে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জানার জন্য কি কি ধরনের প্রশ্ন করতে পারে, দেন হচ্ছে আপনার ইনিশিয়েটিভ মানে আপনি কতটুকু কর্মক্ষম বা আপনি কি আগ বাড়িয়ে কতটুকু কাজ করতে পছন্দ করেন সেই ধরনের প্রশ্ন, আপনার স্ট্রেস টলারেন্স কিরকম সেটা জানার জন্য আপনি কি কি ধরনের প্রশ্ন করতে পারে আপনাকে, আপনার প্ল্যানিং এবং অর্গানাইজেশন ক্যাপাবিলিটি কিরকম সেই ধরনের প্রশ্নগুলা, টেকনিক্যাল এবং পজিশন স্পেসিফিক প্রশ্নগুলা। তো এগুলো আপনারা একটু দেখে রাখবেন, জাস্ট এখানে মুখস্থ করার কোনো দরকার নাই, এগুলা কোনো অ্যান্সারও লিখতে হবে না, বাট আমি এই ধরনের প্রশ্নগুলো আমি আপনাদের হয়তো নেক্সট ক্লাসে করবো, আপনারা জাস্ট আপনাদের মতো অ্যান্সার দিবেন। উই আর নট জাজিং এনিওয়ান অর উই আর নট মার্কিং এনিওয়ান। এরপরে আমি আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি ওই ট্রিকগুলো থেকে বা ওই ফাঁদগুলো থেকে আপনারা কিভাবে উদ্ধার পেতে পারেন। বুঝে গেল ব্যাপারটা? ক্লিয়ার? ভাই কোশ্চেনগুলো কিভাবে হ্যাঁ বুঝে কোশ্চেনগুলো কিভাবে দিবেন আমাদের? আমি যে ডকুমেন্টটা দিয়ে দেবো আর নেক্সট ক্লাসে আমি আপনাদের সাথে কথা বলবো, যে এখন যেমন কথা বলতেছি, ধরেন হ্যাঁ বুঝি নাই। ডকুমেন্টটা কি গ্রুপে পোস্ট করবেন? হ্যাঁ আমি লিংক দিয়ে দেবো, আপনারা আমার ড্রাইভে এগুলো আপলোড করা আছে, আমি ড্রাইভের লিংক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে রাখবেন ওখান থেকে। হ্যাঁ, আজকে যে প্রেজেন্টেশন, তারপরে যে কভার লেটারের যে স্ট্রাকচার দেখাইলাম সবকিছু আমি ওখানে আপনাদের গ্রুপে আপলোড করে দিব, গ্রুপে ওই লিঙ্কগুলো দিয়ে দিব এবং ক্লাসের রেকর্ডিংও দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নিতে সবকিছু আমি দিয়ে দিই। কারণ লাস্ট ক্লাসে তো দিয়ে দিই, লাস্ট ক্লাসে তো অবশ্য কোনো ডকুমেন্ট দেখায়নি, এই জন্য কোনো ডকুমেন্ট দেওয়া লাগে নাই, বা ক্লাস রেকর্ডিং তো আমি দিয়ে দিয়েছিলাম আপনাদের গ্রুপে, দেখতে পেয়েছিলেন না? জি জি খুব তাহলে আমরা যেটা করি, আমরা জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে আজকের মতো এখানেই করে দিই, কারণ আপনাদের একটু পড়াশোনার বিষয় আছে, আজকে খুব বেশি আর লোড দিচ্ছি না, নাহলে একদিনে বেশি হয়ে যাবে। ওকে, জাস্ট